তো আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি টু টুডেজ সেশন। এবং টুডে ইজ এ ভেরি ক্রিটিক্যাল মোমেন্টে আমরা শুধু কোর্সের জন্য একত্রিত হয়েছি তাই নয়। উই হ্যাভ রেভলিউশন পরবর্তী প্রবলেম গোয়িং অন ইন আওয়ার হোম কান্ট্রি। সেকেন্ড থিং হচ্ছে যে এই যে বন্যাটা, ইট ইট অ্যাডেড অ্যানাদার বিগ প্রবলেম, লাইক ইজ এ ক্রেজি প্রবলেম উইথ আস। এবং বিপ্লব পরবর্তী বিপ্লবের সময়ে বিপ্লব পরবর্তীতে আমাদের বিজনেস গুলো সাফার করছে, ফ্যামিলি গুলো সাফার করছে, সোসাইটি সাফার করছে। এই মুহূর্তে আমাদের স্বাভাবিকভাবে আমরা নর্মাল সময়ে নিজেকে যেভাবে লিড করতাম তার চেয়ে বেশি পরিমাণ সিরিয়াস এবং মোর রিফ্লেক্টিভ ওয়েতে, মোর থটফুল ওয়েতে আমাদেরকে লিড করতে হবে এবং আমরা করার চেষ্টা করছি। সো এই মর্মে আমাদের, যাতে আমরা এই জিনিসগুলো, আমাদের করণীয় কি আছে। তো আমি কয়েকটা গল্প আপনাদেরকে শেয়ার করি। প্রথম গল্পটা হচ্ছে যে আমরা গৌতম বুদ্ধের গল্প। তো আমি এটা আগের ব্যাচেও শেয়ার করেছিলাম। গৌতম বুদ্ধের গল্প। গৌতম বুদ্ধের কাছে একদল পিপল এসেছিলেন, যে এসে বলল যে আমাকে আমাদেরকে গড সম্পর্কে একটু আইডিয়া দেন। গড দেখতে কেমন, গড গডকে যাতে আমি ভালোভাবে বুঝতে পারি, গডের আকার কি, সাইজ কি। সবাই একটু ভিডিওটা দিবেন যখন আমি বিশেষ করে কথা বলি। তো গডের সাইজ কি, গডের ধারণাটা, অল দিস থিংস গৌতম বুদ্ধের কাছে আসলেন। তো গৌতম বুদ্ধ হাসলেন এবং বলেন যে ওকে, আমি দিব, আইডিয়া দিব, তোমার আইডিয়া চাচ্ছ, আইডিয়া দিব, বাট ইউ হ্যাভ টু ডু সামথিং বিফোর দ্যাট। তো বললো যে ঠিক আছে, আমরা গড সম্পর্কে জানার জন্য মানে যে কোনো কিছু করতে পারি। বললো যে ঠিক আছে, তোমরা যে কাজটা করো। আমরা তো জানি যে তখনকার সময় মুনি ঋষি গৌতম বুদ্ধ সবাই জঙ্গলেই বেশিরভাগ সময় সময় কাটাতেন, কারণ নির্জন জায়গা দরকার যেখানে ভালো থিঙ্কিং করা যায়। আমাদের প্রফেট মোহাম্মদ সাল্লাহ ইসলামও হেরা গুহায় চলে যেতেন নির্জনতা পাওয়ার জন্য। এটা বিল গেটস তার একটা রুম রেখেছেন শুধুমাত্র থিঙ্কিং করার জন্য, নির্জন ভাবে। সেই রুমে শুধু চেয়ার টেবিল আর একটা খাতা এবং একটা পেন থাকে, আর কোনো কিছু থাকে না, যে মানে জাস্ট চিন্তা করার জন্য। তো যাই হোক, কোয়েশ্চেন সেটা নয়। সেটা হচ্ছে যে, তো গৌতম বুদ্ধ বললেন একটা কাজ করো, আমি তোমাদেরকে গড সম্পর্কে একেবারে ভালোভাবেই ধারণা দিব। তোমরা এই জঙ্গলে যতগুলো গাছের পাতা পড়েছে, মানে গ্রাউন্ডে, সবগুলো পাতা কালেক্ট করে সব গুনে ফেলো। ইটস এ ক্রেজি ওয়ার্ক, মানে যে জঙ্গলের ভিতরে সব পাতা কাউন্ট করা। তো বললো যে না, এটা করতে হবে, আর না হলে আমি তোমাকে গড সম্পর্কে ধারণা দিতে পারবো না। তো লোকজন গড সম্পর্কে ধারণা পাওয়ার জন্য ডেফিনেটলি, যে মানে আমার তো কিছু করতেই হবে। তো তারা অনেক কষ্ট হয়েছে, পাতা এদিকে কালেক্ট করে ওইদিকে আবার পরে গাছ থেকে। তো যাই হোক, একটা সাইজে এনেছে, এক জায়গায় এনে সবগুলো পাতা মোটামুটি কাউন্ট করে গৌতম বুদ্ধের কাছে আসলো। ভেরি টায়ার্ড, দে আর ভেরি টায়ার্ড, ইটস এ ভেরি টায়ারিং ওয়ার্ক। তো গৌতম বুদ্ধ বললেন, কাউন্ট করেছে? হ্যাঁ, কাউন্ট করেছে। তাদেরকে গৌতম বুদ্ধকে নাম্বার বললো। তো গৌতম বুদ্ধ বললেন যে আরেকটা কাজ আছে। বললো আরেকটা কাজ? আচ্ছা ঠিক আছে, বলেন। এরা অলরেডি টায়ার্ড। বললো যে আরেকটা কাজ হচ্ছে, এবার গাছের উপরে যত পাতা আছে সবগুলো কাউন্ট করে ফেলো। ইটস এ উইয়ার্ড থিঙ্কিং, মানে এটা কিভাবে আসলে সম্ভব? গাছের উপরে উঠবো কিভাবে, গাছের পাতাগুলো গুনবো কিভাবে, আবার গাছের পাতা গুনলেও আবার এদিকে গুনতে গুনতে যখন ওই সাইডে যাবো, এদিক দিয়ে দেখা যাবে 2 দিন পরে আরেকটা নতুন পাতা গজাইছে। হাউ ক্যান আই রিয়েলি কন্ট্রোল? তো বললো যে না গুরু, এটা সম্ভব না, এটা সম্ভব না। এটা এতগুলো পাতা, জীবিত পাতা, এটা কাউন্ট করা, গাছের উপর উঠার মতো এরকম সিঁড়িও আমাদের নেই, বা এটা সম্ভব না। তো বললো যে এবার বুঝো, যেই সৃষ্টিকর্তা এই পুরো ইউনিভার্সটা ক্রিয়েট করেছে, এই ইউনিভার্সটা অনেক বড়, এই ইউনিভার্সে অনেক কিছু আছে। পৃথিবীতে তার হাজারো ক্ষুদ্রাতি মানে হাজারো জিনিসের, লক্ষাধিক জিনিসের একটা ইউনিভার্সে। আবার যে গাছের পাতা নিয়ে তোমাদের সাথে কথা বললাম, সেটা হচ্ছে যে পৃথিবীতে মিলিয়ন বিলিয়ন জিনিসের মধ্যে একটা জিনিস। তো তোমাদেরকে এই যে এত বড় একজন সৃষ্টিকর্তা, যিনি এত সৃষ্টিকর্তা, যিনি পুরো মহাবিশ্ব ব্রহ্মাণ্ড ক্রিয়েট করেছেন, তার ক্ষুদ্রাতি ক্ষুদ্রে, তার সৃষ্টির ক্ষুদ্রাতি ক্ষুদ্রের একটা জিনিস সম্পর্কে আইডিয়া নিতে বললাম, সেটা তোমরা নিতে পারছো না। তোমরা কোন সাহসে যিনি সৃষ্টি করেছেন এত কিছু, তার সম্পর্কে একেবারে ফুল আইডিয়া নেয়ার জন্য এত সাহস করো? এটা না করে উনি যেগুলো করতে বলেছেন সেগুলো করো। এই পৃথিবীতে রাইট কাজ করো। তো এই পৃথিবীতে ফোকাস করো।
তুমি নিজেকে টেক কেয়ার করো, তোমার পিপলকে টেক কেয়ার করো, এই পৃথিবীটাকেই স্বর্গ বানাও। এই পৃথিবীটাকে যদি স্বর্গ বানাতে পারো, এই পৃথিবীতে যদি রাইট কাজ করো, অনেস্ট কাজ করো, প্রোডাক্টিভ কাজ করো, এটার কর্মফল হিসেবে পুণ্য যেগুলো জমা হবে সেগুলোর মাধ্যমে তোমার পরবর্তী পরকালে তোমার ব্যস্ত এমনি নিশ্চিত হয়ে যাবে। ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট হ্যাভেন। ইজন্ট ইট আ ওয়ান্ডারফুল টিচিং দ্যাট ওয়ারি অ্যাবাউট দিস ওয়ার্ল্ড? এটার মানে নয় যে আমি ক্রেজিলি ব্যাংকের 2-3 হাজার কোটি টাকা চুরি করে ফেলবো অথবা বিশাল একটা বিল্ডিং বানাই ফেলবো, নট দ্যাট। এটা বলতে বোঝানো হচ্ছে হোয়াট ইজ ইউর জব, অ্যাবাউট ইউর ওয়ার্ক, অ্যাবাউট ইউর ফ্যামিলি, অ্যাবাউট ইউর সোসাইটি, ডু দ্যাট। এখন এখানে এই জবের মধ্যে সবচেয়ে বড় জব হচ্ছে অন্যদের তৈরি করা, লিডার তৈরি করা। দ্যাটস দ্য বিগেস্ট জব। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ধর্ম প্রচার করার পাশাপাশি সবচেয়ে বড় যে জবটা করছিলেন, টু প্রিপেয়ার দ্য নেক্সট লিডার্স, নেক্সট লেভেল লিডার্স, অল অফ দেম, এভরি ওয়ান অফ দেম। আপনি শুধু প্রফেট মোহাম্মদ না, গো রিড অ্যাবাউট বিল গেটস স্টোরি, জ্যাক ওয়েলস স্টোরি, স্টিভ জবস স্টোরি, নেলসন ম্যান্ডেলাস স্টোরি, Mahatma Gandhi's story. Mahatma Gandhi not only was fighting with British, at the same time he was mentoring Jawaharlal Nehru. Am I right or wrong? To be the next prime minister, to be the prime minister of India after the revolution. Look at this. এবার একটা সেকেন্ড স্টোরি শেয়ার করি অ্যাবাউট ওয়ান অফ মাই মেন্টর, ফ্রেন্ড অ্যান্ড মেন্টর, এবং আমি অবশ্যই ওনাকে গুরু মানি। এটা ওনার মুখ থেকে শোনা গল্প। এটা আমি এটাও আগের ব্যাচে শেয়ার করেছি। সেই গল্পটা হচ্ছে, একদিন একসময় উনি খুব অসুস্থ হয়ে পড়ে, হসপিটালে যান, হসপিটাল বেডে পড়ে যান। ওনার এক্স্যাক্টলি আমার মনে নেই ওনার প্রবলেমগুলো কি ছিল, ওনার মুখ থেকেই শোনা গল্প। সেটা হচ্ছে যে মুদ্রা কথা হচ্ছে ডক্টর ওনার আশা ছেড়ে দিয়েছেন, হি ইজ গোয়িং টু ডাই, হি ইজ গোয়িং টু ডাই, এবং তার সার্জারি করার একটা সুযোগ আছে। সার্জারি করলে 2-4 মাস জীবন আর একটু বাড়তে পারে, অর্থাৎ 2-4 মাস বেশি বাঁচতে পারবেন। এখন তো উনি চিন্তা করছেন ওনাকে সার্জারি করা উচিত, উনি কি 2-4 মাস বেশি বাঁচবেন না কম বাঁচবেন। এখন সার্জারিটা খুবই এক্সপেন্সিভ, ভেরি এক্সপেন্সিভ। এখন এই সার্জারি করতে গেলে ওনার এনাফ টাকাও নেই, ওনার সম্পত্তি যা আছে এগুলো তো যাবেই, ওনাকে প্রচুর, ফ্যামিলিকে প্রচুর ঋণগ্রস্ত রেখে যেতে হবে। তো উনি নাকি তখন ডক্টরকে জিজ্ঞেস করলেন যে হোয়াট উড ইউ ডু ইফ ইউ হ্যাড দ্য সেম প্রবলেম। ডাক্তারকে বললেন যে তুমি কি করতে, এটা খুব মোরাল লেসন আছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন, তুমি কি করতে আমার জায়গায় থাকলে। তো ডাক্তার বললেন তোমার জায়গায় থাকলে আমি বাসায় চলে যেতাম, বাসায় গিয়ে আমি একটু ভালো মন্দ খেতাম, সবার সাথে একটু চলতাম ফিরতাম, আমার ফ্যামিলি মেম্বার, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, আবার রিলেশনশিপটা একটু মানে আমি মূল কথাটা হচ্ছে আমি আমার পিপলের কাছে ফেরত যেতাম, ওদের সাথে সময় কাটাতাম মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত। আর আমার ফ্যামিলিকে আমি বিপদে ফেলে যেতে পারলো, ফেলে যেতাম না। তো আমি যে মেন্টরের কথা বলছি, লিডারশিপ ট্রেনার কোচের কথা বলছি, তো উনি ডাক্তারের পরামর্শটা নিলেন, হি ডিসাইডেড টু গো হোম, ডিসাইডেড টু গো হোম। এখন তার মনের অবস্থাটা চিন্তা করুন ওই সময়ে, ওনার মনের অবস্থা কি। ডক্টর বলে দিয়েছে যে হি ইজ শিওরলি গোয়িং টু ডাই আফটার 1 উইক, রাইট, হি ইজ গোয়িং টু ডাই। তো আপনি ওই জায়গায় হলে কি করতেন, উনি যেটা করেছেন সেটা আপনি করতেন, আপনি মৃত্যু নিয়ে চিন্তা করতেন। আপনি জীবনে এতদিন আমি কি করলাম, আসলে আজ কারা আমাকে ভালোবাসে, কারা আমাকে ভালোবাসে না, কারা আমাকে মনে রাখবে, কারা আমাকে মনে রাখবে না, এই ধরনের চিন্তাগুলোই আসাটা খুবই স্বাভাবিক। এবং হোয়াট হ্যাভ আই ডান আনটিল নাও, ডিড আই ডু সামথিং রাইট থিংস ইন দ্য ওয়ার্ল্ড, আমি কি আমার এনাফ করে গেছি কিনা, আমি মানুষ হিসেবে ভ্যালুয়েবল ছিলাম কিনা, ফ্যামিলিতে, সোসাইটিতে, ওয়ার্ক প্লেসে, ওয়াজ আই ভ্যালুয়েবল ইন দ্য সোসাইটি। তো তিনি নাকি ইভ্যালুয়েট করে দেখলেন, সেটা হচ্ছে তিনি দেখলেন যে তিনি যতদিন বেঁচে ছিলেন হি ওয়াজ এ সেলফিশ, অ্যাকর্ডিং টু হিম হি ওয়াজ এ সেলফিশ। কেমন? সারাক্ষণ শুধু টাকা আর্নিং এর কথা চিন্তা করেছেন, কেরিয়ার ডেভেলপমেন্টের কথা চিন্তা করেছেন, অ্যাসেট বাড়ানোর কথা চিন্তা করেছেন, অর্থাৎ যা চিন্তা করেছেন এভরিথিং ওয়াজ সেলফিশনেস। সো হি রিয়েলাইজ দ্যাট
he didn't do anything for humanity or others. ওয়ার্ক প্লেসে, ফ্যামিলিতে বা ইয়াতে খুব বেশি অন্যদের ইমপ্রুভ করার জন্য কিছুই করেন। তো উনি নাকি হসপিটাল থেকে ছাড়ার আগেই he made a pledge, promise to himself and with God, মনে মনে, আল্লাহ এই যাত্রা যদি বেঁচে যায় তাহলে I will just work for others and you help me, I will work for others. তো উনি বাসায় গেলেন, উনি জানেন উনি মারা যাবেন, তো ভালো মন্দ খাচ্ছিলেন, ওনার ফ্যামিলিও ওনাকে ফিট করছিল, ওনার ফ্যামিলিও জানে যে উনি মারা যাবেন। হ্যাঁ, তো সবাই ওনার সাথে দেখাশোনা করছিল, ইয়া করছিল। এক সপ্তাহ যায়, মরে না। দ্বিতীয় সপ্তাহ গেল, মরে না। তৃতীয় সপ্তাহ গেল, মরে না। তারপর উনি ডাক্তারের কাছে গেলেন, ওনার ওই প্রবলেমটা আর নেই। হি ইজ কিউরড। ইটস এ মিরাকল, ট্রাস্ট মি, ইটস এ রিয়েল স্টোরি, কোনো বই পড়া স্টোরি বলছি না। I am not gonna tell you the name of that mentor. He was my mentor also, but he's like a friend, mentor, everything. এবং he is a leadership, wonderful leadership trainer. But the thing is that he suddenly realized that that means God accepted my prayer. He gave me the second chance. So I have to do something. তো উনি চিন্তা করে বের করলেন যে what can I do for others? আমি তো একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, এতদিন I was working as a computer engineer. What I can do for others? তখন তিনি রিয়েলাইজ করলেন he should work on like personal growth, leadership, emotional intelligence, all these things. অর্থাৎ মানুষকে ইমপ্রুভ করার কাজে। তো লং স্টোরি শর্ট, হি বিকেম এ ওয়ান্ডারফুল ট্রেনার। ইট ওয়াজ নট ইজি জার্নি। আমি ওনার সব গল্প বলতে চাই না, কারণ ইট ইজ গন, আমরা পরবর্তী লেকচারে যেতে পারবো না। ওয়ান্ডারফুল জার্নি, পেইনফুল জার্নি। হি বিকেম এ ওয়ান্ডারফুল ট্রেনার এবং হি টট থাউজেন্ডস অফ লিডার্স। বাট ওয়ান্ডারফুল রেজাল্ট কি দেখেন, গড যারা মানুষকে দুহাত ভরে দেয়, গড ব্যবস্থা করে দেয় যে মানুষকে দিয়ে তাকে দুহাত ভরে দেয়। হি ইজ এ মিলিয়নিয়ার্স নাও। হি হ্যাজ দ্য মোস্ট এক্সপেন্সিভ কার, মোস্ট এক্সপেন্সিভ হাউস, এবং অলমোস্ট প্রতি মাসেই দেখা যায় যে হি ইজ টেকিং এ ফরেন ট্রিপ। Okay, so the thing is here is that what did we get the message from God? আমি এটা একজন পার্সনের স্টোরি বলছি, but the story is about God was teaching him directly and God was teaching us indirectly through him, right? Otherwise আমার কেন আজকে মনে হলো যে গল্পটা আপনাদের সাথে শেয়ার করা দরকার, রাইট? তার মানে এটা একটা গডের ইশারা। এই গল্পটা আমি শুনেছি আজকে থেকে 4-5 বছর আগে, 4 বছর আগে। বাট আমি অন্যান্য জায়গায় শেয়ার করেছি, বাট আজকে সকালে মনে হলো যে এই গল্পটা আপনাদের সাথে শেয়ার করা দরকার। অ্যাকচুয়ালি গড ইজ টেলিং মি ইনডিরেক্টলি। এই যে ফিলিংটা আসছে, এটা কিভাবে আসছে? এটা গড তো আমাকে দিয়েছে, ফিলিংটা দিয়েছে। সো দ্যাট মিনস আওয়ার জব ইজ টু ডু ফর আদার্স। আবার ইফ ইউ ডু ইন দ্য রাইট ওয়ে, দ্যাট পিপল উইল ডু ইট ফর। যখন স্টিভ জবস, মানুষ যখন ওই যে কিবোর্ডের মাধ্যমে যখন কম্পিউটার চালাতো, হাউ হার্ড ইট ওয়াজ, তখন স্টিভ জবস মাউসের মতো একটা যন্ত্র দেখলেন সিলিকন ভ্যালির একটা কোম্পানিতে। তখন চিন্তা করলেন যে না, এইরকম একটা যন্ত্র, ভালো যন্ত্র তৈরি করতে হবে। আপনি চিন্তা করেন তো, আপনার কম্পিউটারে যদি বলা হয় আপনার মাউসটা থাকবে না, এটা ওই টাচ মাউস হোক আর এই মাউসটা হোক, আপনি কম্পিউটার এটা অপারেট করতে আরো যেটা এমনি নর্মালি আপনি করতে পারেন মাউসের সাহায্য নিয়ে, সেই জিনিস আপনি শুধু কিবোর্ড দিয়ে চালাতে হলে আপনার আরো 10 গুণ সময় বেশি লাগবে, রাইট? So look at this. When he did that for the people তাদেরকে, তাকে সর্বশ্রেষ্ঠ লিডারশিপ আসন থেকে শুরু করে মিলিয়নিয়ার, বিলিয়নিয়ার বানিয়ে দিয়েছেন। So today we are going to do about that. We are going to talk about that, about Prophet Muhammad sallallahu alaihi wasallam, but based on these two story and John Maxwell's the definition of the leader is the one who knows the way, goes the way and shows the way, এবং এই কাপটা অনুসারে। ওকে, সো এখানে আবার একটু দেখেন কি লেখা আছে। লেখা আছে যে দোজ হু ক্যান, অর্থাৎ যারা করতে পারে, যারা জানে,
দে ডু, অর্থাৎ তারা কাজটা করে। দোজ হু ক্যান ডু মোর, যারা বেশি করতে পারে বা বেশি করতে চায়, হোয়াট দে ডু, দে টিচ, অর্থাৎ দে প্রিপেয়ার আদার্স। ওয়ান্ডারফুল না? এটা আমি একটা পুরাতন জিনিস বিক্রি করে ওই দোকান থেকে পেয়েছি, এটাতেই আমি আজকে চা খাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে যে দ্য কাপ ইজ উইথ ব্লেসিং, বিকজ ইট কেম উইথ লেসন। সো আজকে আমরা এই ডেফিনেশনটাতে যাই আবার। এটা হলো আমাদের প্রফিট স্টোরি। ওকে, আমাদের ফার্স্ট হচ্ছে আমাদের প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে। ওকে, বাট উই আর ট্রাইং টু স্টাডি হিজ লাইফ স্টোরি with the light of leadership based on corporate leadership. ওকে, এখানে ধর্ম প্রচার করার কোনো উদ্দেশ্য আমাদের নেই। ধর্ম আমাদের জীবনের পার্ট, বাট ধর্ম নিয়ে কাজ করতে আসিনি এখানে, বাট ধর্ম থেকে শিখতে এসেছি, সো দ্যাট আমি আমার কর্মে কাজে লাগাতে পারি। সো ফার্স্ট অফ অল, ট্রাই টু think about this definition. A leader is one who knows the way, who goes the way, and who shows the way. এই ডেফিনেশনটা আপনারা আমার কাছ থেকে হাজারো হাজারো বার শুনেছেন, বাট এটা এমন একটা ডেফিনেশন যতবারই শুনি ততবার নতুন নতুন করে ডিসকভার করি। দ্যাটস দ্য ডেফিনেশন। এবং এটা কোরআনিক, বিবলিক্যাল এবং অন্যান্য ধর্মগ্রন্থেও সেম জিনিসটা আছে। এটা জন ম্যাক্সওয়েল হাওয়া থেকে আনেননি, এটা ধর্মগ্রন্থ স্টাডি করেই উনি কম্পাইল করেছেন। কোরআনেও আছে, সে উত্তম ব্যক্তি, উত্তম ব্যক্তি একজন লিডার যে নিজে শিখে এবং অন্যকে শিখায়। বাট নিজে শিকার পরে অ্যাপ্লাই করতে হবে, এটা এটা কোরআনে এক্সপ্লিসিটলি বলেনি, ইমপ্লিসিটলি বলেছে, অর্থাৎ সরাসরি বলেনি, কিন্তু বুঝে নিতে হবে যে দেয়ার ইজ, বিকজ উইদাউট অ্যাপ্লাইং, আমরা দেখেছি আমাদের প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আগে যেটা শিখতেন সেটা অ্যাপ্লাই করতেন, অ্যাপ্লাই করার পরে তারপর যেটা করতেন সেটা হচ্ছে যে অন্যকে শিখাতেন। অ্যাপ্লাই কেন করতে হবে? অ্যাপ্লাই করে রেজাল্ট বের করতে হবে। আর রেজাল্ট শুধু বের করা না, অ্যাপ্লাই করার মাধ্যমে আমরা বুঝতে পারি যে দ্যাট নলেজ ওয়ার্কস অর নট, এটা আমরা বুঝতে পারি। A leader is the one who knows the way, who goes the way, and who shows the way. এখন goes the way মানে কি? প্রিপারেশন। সরি, shows the way মানে কি? knows the way মানে প্রিপারেশন, আর goes the way মানে হচ্ছে টেকিং অ্যাকশন, shows the way মানে হচ্ছে ডেভেলপিং লিডার্স। প্রিপারেশন, টেকিং অ্যাকশন, or do the job, people taking action ও লিখতে পারেন, do the job and developing leaders। আমার পুরো প্রোগ্রামটা আপনি দেখলে দেখবেন যে পুরো প্রোগ্রামটা এই তিনটা কথা নিয়ে। আবার পুরো প্রোগ্রামটা হচ্ছে যে আমার 7 লেভেলস অফ লিডারশিপ নিয়ে। আবার যদি একটু করে খেয়াল করেন দেখবেন যে 7 লেভেলস অফ লিডারশিপকে আপনি এই তিনটা ভাগে আবার ভাগ করতে পারবেন। ঠিক আছে? সো দিস ইজ অল সেম ফিলসফি। এবার চলুন আমরা আমাদের প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ স্টোরিতে চাই। সো নো দ্য ওয়ে মানে হচ্ছে প্রিপারেশন। ওকে, প্রিপেয়ারিং ইয়োরসেলফ। থিঙ্ক অ্যাবাউট ইট, that how Prophet Muhammad sallallahu alaihi wasallam went through the painful journey. There is no, if there is no pain, there is no gain. Without pain, you cannot improve. এই জন্যই গৌতম বুদ্ধ তার রাজপ্রাসাদ ছেড়ে দিয়েছিলেন, কারণ আরামে থেকে লিডারশিপ করা যায় না। ঠিক আছে? তিনি রাজপুত্র, হ্যাঁ, মণি মুক্তা, স্বর্ণ ডায়মন্ড এগুলোর ভিতরে উনি থাকতেন, বাট হি লেফট বিকজ দ্য পেইন। প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের লাইফ স্টোরি দেখলে উই সি দ্যাট দেয়ার আর পেইনফুল জার্নি। His father died before he was born. His mother died when he was probably 6 years old. তারপর তার দাদা দায়িত্ব নিয়েছিলেন, হিজ গ্র্যান্ডফাদার ডাইড আফটার ফিউ ইয়ার্স। দেন তার চাচা দায়িত্ব নিয়েছেন, তার চাচাও মারা গেলেন যে হিজরতের আগে। তখন চার চাচা মারা যাওয়ার পর তিনি দেখলেন যে আসলে মক্কায় আর থাকা সম্ভব না, বিকজ হি ওয়াজ এ কাইন্ড অফ লাস্ট শেল্টার ফর হিম, হি নিডস টু লিভ। সো লুক এট দিস, আমরা কোরআনে পড়ে থাকি, ইসলাম ধর্মের লোকজনরা বিশ্বাস করে থাকি প্রফেট মোহাম্মদকে সৃষ্টি করার কারণে সমস্ত জীবগুলোকে সৃষ্টি করা হয়েছে, রাইট? এটা আমরা জানি, ওনাকে কেন্দ্র করেই সৃষ্টি করা হয়েছে।
বাট মজার ব্যাপার হচ্ছে যে তার মানে হচ্ছে যে তিনি ছিলেন যতগুলো সৃষ্টি করেছেন প্রাণ তার মধ্যে সবচেয়ে প্রিয় সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে সবচেয়ে বেশি পেইন ওনারে দিয়েছেন আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সবচেয়ে বেশি পেইনফুল জার্নি। ঠিক আছে। তারপরে আবার যে জিনিসটা পেইনের পাশাপাশি তিনি তাকে প্রোগ্রাম করে দেননি শুরু থেকে, তিনি তাকে লার্ন করতে দিয়েছেন। লার্ন তিনি এনভায়রনমেন্ট থেকে করেছেন, বেদুইন ফ্যামিলিতে মেষ চড়িয়ে করিয়েছেন, অন্যান্য জ্ঞানী মানুষদের কাছে গিয়ে করিয়েছেন, মক্কার মধ্যে যখন হজ করতে আসতো বিভিন্ন সম্প্রদায়ের লোক তাদের সাথে মিশে মিশে লার্ন করেছেন। নিজে চিন্তা করেছেন, সন্ধ্যাবেলা গিয়ে ঘেরা গুহাতে উনি যখন গিয়ে মেডিটেশন করতেন, সেখানে গিয়ে চিন্তার মাধ্যমে ব্রেনটাকে ইউজ করে শিখেছেন। অলওয়েজ কন্টিনিউসলি লার্ন। নট অনলি দ্যাট, নবুয়ত পাওয়ার পরেও যখন ওনার কাছে ওহী আসতো, ওহী ফার্স্ট থিং উনি যেটা করতেন সেটা হচ্ছে সকালবেলা উঠে হাফেজদের এটা মুখস্থ করে ফেলতে বলতেন, এবং যারা লিখতে পারার তাদেরকে লিখতে দিতেন, এবং মোর ইম্পর্টেন্টলি সেটা অন্যদের সাথে শেয়ার করতেন, বিশেষ করে তার ক্লোজ যেগুলো ইনার সার্কেল ছিল, লাইফ টিম ছিল, তাদের সাথে শেয়ার করতেন, তাদের সাথে ডিসকাস করতেন, এবং এটা অ্যাকশন প্ল্যান তৈরি করতেন কিভাবে এটা অ্যাপ্লাই করা যায় এবং এটা অ্যাপ্লিকেবল কিনা। এটা 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 তো জিবরাইল আলাইহিস সালাম বলে গেছেন, কিন্তু উনি আরো ইনভেস্টিগেট করতেন এটা নিয়ে, অর্থাৎ আরো এক্সপ্লোর করতেন, আরো থিঙ্ক করতেন এই আয়াতগুলো নিয়ে, যাতে তখন সাহাবীরা বিভিন্ন ধরনের এক্সপ্লেনেশন দিতেন এটা নিয়ে, আরো বেটার রিয়েলাইজেশন আসতো ওনার মধ্যে। দেন হি ইউজ টু টেক অ্যাকশন। সো অলওয়েজ হি ওয়াজ লার্নিং। নবুয়ত পেয়েছেন 40 বছর 6 মাস বয়সে। তার মানে ওনার 63 বছর বয়সে জীবনে 22 বছর 6 মাস চাকরি করার জন্য। প্লিজ এটাকে আবার নেগেটিভ পয়েন্ট অফ ভিউ থেকে ব্যাখ্যা করবেন না। আমি বললাম চাকরি, এটাও চাকরি ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন ওই চাকরি ওনাকে, ইসলাম প্রচার করার চাকরি। উনি এটা এটা তো এটা উনি যে জবটা পেয়েছেন আল্লাহর কাছ থেকে, জিব্রাইল এসে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিলেন। এটা আমি মজা করে বলছি, অ্যাপয়েন্টমেন্ট লেটার মানে উনি ফর্মালি এসে বললেন যে এই আপনি আল্লাহর নবী, আপনাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এটাও তো অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার মতো, আপনাকে যেমন ডেকে দেওয়া হয়, ওকে ইউ আর সিলেক্টেড টু ডু দিস জব, ইউ আর সিলেক্টেড টু বি এ প্রোডাকশন ম্যানেজার, ইউ আর সিলেক্টেড টু বি এ এইচআর ম্যানেজার, অ্যান্ড দিস ইজ ইউর অ্যাপয়েন্টমেন্ট লেটার, দিস ইজ ইউর জব রেসপন্সিবিলিটি, দিস ইজ হাউ ইউ গোনা স্টার্ট। তাহলে উনি জব করেছেন কতদিন? যদি আমরা জব পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করি, 22 বছর 6 মাস, রাইট? তাহলে তাকে সময় দিয়েছেন প্রিপেয়ার হওয়ার জন্য কতদিন? 40 বছর 6 মাস। বাট তাতে কি তার লার্নিং বন্ধ হয়ে গেছে? না। পুরো কোরআনটাই নাজিল করা হয়েছে, সেটা হচ্ছে ওনাকে কন্টিনিউয়াসলি যখন যা প্রয়োজন ছিল নলেজ, পরিস্থিতি অনুযায়ী তো কোরআন নাজিল হয়েছে, এটা তো আপনারা জানেন। তো সিমিলারলি এটা আপনারা, এখানে আমাদের হিন্দু ভাইরা আছেন, অনেক বৌদ্ধ ভাই আছেন, আমি ওনাদেরকেও বলছি সেম ওয়েতে আপনার রিলিজিয়নটা ডেভেলপ হয়েছে। আপনি যদি আপনি গৌতম বুদ্ধা নিয়ে আমি স্টাডি করি, ওনার ওনার লাইফ স্টোরি দেখেন, শ্রীকৃষ্ণের লাইফ স্টোরিগুলো দেখেন, ইউ উইল ফাইন্ড দ্য সেম স্ট্রাকচার। সেম স্ট্রাকচার। আমি জাস্ট একজনকে দিয়ে উদাহরণ দিচ্ছি। তো আমি যেমন আমার মাস্টার ডিগ্রি, সেকেন্ড মাস্টার ডিগ্রি বাইবেল দিয়ে করেছি, বাইবেল দিয়ে করতে গিয়ে আমি কোরআন কিভাবে অ্যাপ্লাই করা হয় সেটা শিখেছি। আমার মানে আমার ধর্ম কিভাবে অ্যাপ্লাই, তো আপনারা যারা অন্য ধর্মের আছেন তাদেরকে এটা শেখানোর উদ্দেশ্য হচ্ছে দুইটা বেনিফিট হবে আপনার। একটা হচ্ছে যে আপনি ইসলাম ধর্ম সম্পর্কেও জানলেন, আর একটা হচ্ছে ইসলাম ধর্মের মানে রসুল সম্পর্কে জানলেন। আবার সেম স্ট্রাকচারটা, সেম নলেজের স্ট্রাকচারটা ফলো করে গৌতম বুদ্ধা কিভাবে এই তিনটা ওয়ে ফলো করেছেন, শ্রী লর্ড কৃষ্ণ কিভাবে করেছেন, মোজেস কিভাবে করেছেন, জিসাস ক্রাইস্ট কিভাবে করেছেন, অ্যাকর্ডিং টু আদার রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ আপনি এটা ফিগার আউট করবেন। সো চলুন আমরা এটা তারপরে যাই। তাহলে দেখা যাচ্ছে যে প্রফেট মোহাম্মদ সাল্লাহ ইসলামের জন্য শেখানো হয়েছে, একটা সময় উনি কিছু মিস্টেক হলেও ওনাকে এটা কারেক্ট করা হয়েছে। যেমন উনি মক্কায় যখন স্পিচ দিচ্ছিলেন, তখন ওখানে বারবার একজন হিন্দু লোক যখন ডিস্ট্রাক্ট করতেছিলেন, ডিস্ট্রাক্ট মানে হচ্ছে কোয়েশ্চেন করতে চাচ্ছিলেন, উনি একটু ভিতরে ভিতরে বিরক্ত হয়েছিলেন, ভিতরে বাট প্রকাশ করেননি, হি ওয়াজ স্টিল স্মাইলিং, বাট ভিতরে ভিতরে উনি বিরক্ত হয়েছিলেন। এটার জন্য ওনাকে সতর্ক করে কোরআনের বাণী নাজিল হয়েছে যে মেক শিওর ইউ ক্যান ডু দ্যাট, ইউ আর এ লিডার, ইউ হ্যাভ টু বি পেশেন্ট, ইউ হ্যাভ টু বি পেশেন্ট, লিডার্স ক্যান গেট অ্যাংরি। লুক এট দিস। ওনাকে তাহলে নবী রসুলদের ওনারাও ওনাদের ভুল ভ্রান্তিগুলো কারেক্ট করা হয়েছে। তাহলে দেখা গেছে যে কন্টিনিউয়াস লার্নিং ফর কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, রাইট? আবার অ্যাট দ্য সেম টাইম হোয়াট এভার হি লার্ন হি অ্যাপ্লাইড, অ্যান্ড অলসো উনি কন্টিনিউয়াসলি নট অনলি হি ওয়াজ ডুইং হিজ জব, হি ওয়াজ প্রিপেয়ারিং নেক্সট লেভেল লিডার্স আফটার হিজ ডেথ হু ইজ গোয়িং টু টেক ওভার। He is
গোয়িং, হি ওয়াজ প্রিপেয়ারিং। সো দেখা যাচ্ছে যে আমাদের এই তিনটা জিনিস আমরা সব জায়গায় দেখি। সো এখন যদি আমরা দেখি যে জন এফ কেনেডি বলছেন লিডারশিপ অ্যান্ড লার্নিং আর ইনডিসপেন্সিবল টু ইচ আদার, অর্থাৎ লিডারশিপ অ্যান্ড লার্নিং গো হ্যান্ড ইন হ্যান্ড, হাতে হাত ধরাধরি করে যায়। লিডার্স অলওয়েজ কন্টিনিউয়াসলি হ্যাভ টু বি লার্নিং। সো এটা জন এফ কেনেডি বলছেন। এখন জন এফ কেনেডি বলেছেন ঠিক আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রফেট মোহাম্মদ সাল্লাহ ইসলাম এটা করেছেন, শ্রীকৃষ্ণ এটা করেছেন। নেক্সট নেক্সট যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে রিক ওয়ারেন বলছেন অল লিডার্স আর লার্নার্স, দ্য মোমেন্ট ইউ স্টপ লার্নিং ইউ স্টপ লিডিং, বিকজ ইউর লিডারশিপ ডাজন্ট গ্রো, ইউ লিড দ্য সেম। অ্যান্ড দ্য মোমেন্ট ইউ স্টপ লার্নিং, যে সময় আপনি লার্নিং বন্ধ করেন, ইউ অ্যাকচুয়ালি স্টার্ট প্রিপেয়ারিং টু ডাই, or you prepare to die. I learn as much as I can from as many as I can as often I can. উনি বলছেন আমি যত পারি শিখি, যত জনের কাছ থেকে পারি শিখি, যতভাবে পারি, যতক্ষণ পারি ততক্ষণ শিখি। Right? So learning is a continuous journey. Learning is a non-stop journey. Okay? এখন নেক্সট আমরা দেখি যে প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কিভাবে সেটা করেছেন। তো প্রিপারেশন অফ প্রফেট অ্যাজ আ লিডার, উনি কিভাবে প্রিপেয়ার করেছেন, যে লার্নিং ফ্রম এনভায়রনমেন্ট, অর্থাৎ অবজার্ভিং পিপল অ্যান্ড দ্য কমিউনিটি। এটা লার্নিং ফ্রম দ্য এনভায়রনমেন্ট। আপনারা জানেন প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বেদুইন ফ্যামিলিতে পাঠানো হয়েছিল, উনি মেষ চড়েছিলেন। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, রসুল, নবী রসুল বা বিভিন্ন ধর্ম প্রবর্তকদের বিভিন্ন ধর্মগ্রন্থ বইয়ে শেপার্ড, ওরা মেষ পালন করতে দেখা যায়। যে মানে নবী রসুল বা বিভিন্ন ধর্মের যারা প্রবর্তক, তাদের বিভিন্ন অনেক ধর্মের প্রবর্তকের যে মেষ চড়ানোর অভিজ্ঞতা আছে। কেন? এবং এই জন্য অনেক সময় মানে ইয়াদেরকে শেপার্ডও বলা হয়, উপাধি দেওয়া হয়েছে। বাইবেলে লেখা আছে জিসাস ক্রাইস্টকে শেপার্ড, মেষ পালক অথবা রাখাল। কেন বলা হচ্ছে আমি আপনাকে এক্সপ্লেইন করি। মেষ পালন হচ্ছে যে খুবই ডিফিকাল্ট একটা জব। আগেকার দিনে তো আর এত টেকনোলজি ছিল না, এত বাউন্ডারি ছিল না। আগেকার দিনে একসময় মেষগুলো এই যে জঙ্গলে বা যে গ্রেজিং ফিল্ডে ফিল্ডে নিয়ে যাওয়া হতো, যে মানে ইয়া করার জন্য, ঘাস খাওয়ার জন্য। এখন নেকড়ে বিভিন্ন ধরনের হিংস্র পশু আক্রমণ করতো। তো রাখালের অলওয়েজ একটা টার্গেট থাকতো যে মেষগুলোকে সবসময় এক জায়গায় রাখা, যাতে ছড়িয়ে ছিটিয়ে না পড়ে, এগুলোকে লিড করা, যাতে কোনো কারণে নেকড়ে আক্রমণ করলে মেষগুলোকে এক জায়গায় রেখে লিডার ইয়ার সাথে ফাইট করতে পারে, নেকড়ের সাথে ফাইট করতে পারে। আমাদের প্রফেট মোহাম্মদ সাল্লাহ ইসলামের এই অভিজ্ঞতা আছে। ইন্টারেস্টিং পার্ট কি জানেন, এই যে বেদুইন ফ্যামিলিতে কেন পাঠানো? বেদুইন ফ্যামিলিতে পাঠানো যে অনেকগুলো কারণে। বেদুইন ফ্যামিলি, নাম্বার ওয়ান হচ্ছে যে অন্য জায়গায় কিভাবে রিঅ্যাডজাস্ট করতে হয়, অ্যাডজাস্ট করতে হয় নতুন এনভায়রনমেন্টে। নতুন কারণ নতুন সবকিছু রেডি থাকে না। সেকেন্ড থিং হচ্ছে যে বেদুইন ফ্যামিলিতে কেন পাঠানো হয়েছে, একটু খেয়াল করলেই দেখবেন বেদুইন ফ্যামিলিতে পাঠানো হয়েছে, বেদুইনরা একটু স্বাধীন চেতা ছিল, ফ্রিডম লাভিং পিপল ছিল। এই জন্য তারা নর্মাল পাড়ায় পাড়ায় বাস করতো না সোসাইটিতে। ওরা অনেক সময় বনে জঙ্গলে বাস করতো, গ্রুপে গ্রুপে। ওরা ওরা বিভিন্ন জায়গা থেকে, ওরা জিপসির মতো ছিল, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতো, এই স্বাধীন চেতা ভাবটা আনার জন্য। যে যাতে, কারণ লিডারদের স্বাধীনতার চিন্তা যদি না থাকে, নিজেও স্বাধীন হবে না, অন্যদেরকেও স্বাধীনতা দিবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে বেদুইনরা যেখানে বাস করতো, বেদুইনরা পলিউশন এলাকা জায়গায় গিঞ্জি সিটিতে বাস করতো না। বেদুইনরা ওইখানেই বাস করতো যেখানে একটু ভালো এয়ার থাকে, খালের পাড়ে, নদীর পাড়ে, অথবা জঙ্গলে বিভিন্ন জায়গায়, বা হেলদি প্লেস গুলোতে বাস করতো। তো গুড এয়ার, একজন লিডারের গ্রো আপ করার জন্য শুধুমাত্র লার্নিং করলে হবে না, তার হেলথটাও গ্রো করতে হবে। এবং বেদুইনরা খুবই অর্গানিক ফুড খেত, কারণ তারা ওই যে ফার্মিং, তারপরে বন জঙ্গল থেকে বা ইয়া করে ন্যাচারাল ফুড গুলো খেত। তো এই যে অর্গানিক ফুড গুলো খেত। আপনি কি জানেন, আমি তারপর রিয়েলাইজ করতে পেরেছি, একবার পড়েছিলাম কাতারের আমিরকে কেন বেদুইন ফ্যামিলিতে ছোটবেলায় এত বড় ধনির বাচ্চা কে পাঠানো হয়েছিল বেদুইন ফ্যামিলিতে, এক্স্যাক্টলি সেম ওয়ে প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে গিয়েছেন। তখন আমি রিয়েলাইজ করতে পেরেছি আসলে কাতার কেন সবচেয়ে বেশি উন্নত আরব দেশের মধ্যে, বিকজ হি লার্ন দ্যাট ওয়ে। ইন্টারেস্টিং না? ইন্টারেস্টিং মিল পাচ্ছেন। বর্তমানে কাতারের আমির
হি ওয়াজ সেন্ট টু দ্য বেদুইন ফ্যামিলি লার্নিং। এটা শুধুমাত্র আমাদের ইসলাম ধর্মের জন্য নয়, 9, 10, 11 সেঞ্চুরি অথবা এর আগেও ইংল্যান্ডের যেগুলো লর্ড ফ্যামিলি যেগুলো ছিল, বড় বড় জমিদার, বড় বড় ধনী ফ্যামিলি যেগুলো ছিল, তারা তাদের ছেলে মেয়েকে অন্য ফ্যামিলিতে কাজের ছেলে হিসাবে কাজ করতে পাঠাতো, শিক্ষানবিশ, to learn about this. So look at this. It is so important that you learn through the phases, learn from the phases. Even though Prophet Muhammad sallallahu alaihi wasallam আল্লাহর প্রিয় পাত্র ছিলেন, আল্লাহ চাইলে প্রোগ্রাম করে দিতে পারতেন। এখন আল্লাহ কেন তাকে এত যন্ত্রণার মধ্যে শিখিয়েছেন? একটা হচ্ছে যে হি উইল লিড দ্য হিউম্যান অ্যান্ড হি নিডস টু লার্ন হিউম্যান লিডারশিপ, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে তাকে যদি উম, সবকিছু প্রোগ্রাম করে দিত এবং তিনি জন্মের পর থেকে লিড করা শুরু করতেন এবং হর হর করে বিভিন্ন ধরনের লিডারশিপ বাণী, কোরআনের বাণীগুলো বলছেন, আমার মানুষ কখনোই রসুল্লাহকে ফলো করতো না। কেন জানেন? মানুষ মনে করতো উনি জাদুকর। ঠিক আছে? এবং কিছু কিছু বলার চেষ্টাও করেছে পরবর্তীতে। তাহলে রসুল্লাহ সাল্লাহ ইসলামকে আল্লাহ কিভাবে গ্রো করিয়েছে? ন্যাচারাল ওয়েতে। আপনি আমি যেভাবে গ্রো করি, ন্যাচারাল ওয়েতে। বিকজ ন্যাচারাল লিডার্স আর মোর ক্রেডিবল। ন্যাচারাল লিডার্সরা সবচেয়ে বেশি বিশ্বাসযোগ্য। কারণ আপনি ন্যাচারাল লিডার্সরা, দে নো দ্যাট হোয়াট ইজ গোয়িং অন ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দে নো হোয়াট টু ডু অ্যাবাউট অ্যান্ড হাউ টু অ্যাপ্লাই দ্যাট। সো রসুল্লাহ এবং ন্যাচারাল লিডার্স আর ক্রেডিবল লিডারশিপ। তো রসুল্লাহকে এই জন্য বিশ্বাসযোগ্য করে মানুষের সামনে তৈরি করেছেন। এবং আরেকটা টিচিং হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, তার মানে প্রফেট যদি এই প্রসেসে শিখতে পারে, ইউ আর লিভিং ইন দ্য সেম কাইন্ড অফ সোসাইটি, ইউ আর অলসো গ্রোয়িং, সো ইন দ্য সেম কাইন্ড অফ ওয়ার্ক প্লেস ইউ ক্যান অলসো গ্রো লাইক প্রফেট মোহাম্মদ অর নেলসন ম্যান্ডেলা। এবং দেখেন, রসুল্লাহ সাল্লাহ সাল্লাম শিক্ষানবিশ হিসেবে কাজ করেছেন, তার চাচার ব্যবসায়, তার চাচার কাজে, তার চাচার ব্যবসার কাজে হেল্প করেছেন। তারপর গিয়ে হজরত খাদিজার মানে এমপ্লয়ি হিসেবে জয়েন করেছেন, রাইট? অ্যাপ্রেন্টিসশিপ, লার্নিং ফ্রম দ্য এক্সপার্ট। বিকজ রসুল্লাহ সাল্লাহ ইসলামের ওয়াইফ, বর্তমান সমাজ অনুযায়ী, যদি বর্তমান কর্পোরেট ওয়ার্ল্ড অনুযায়ী চিন্তা করলে, শি ওয়াজ এ মাল্টি ন্যাশনাল কোম্পানি সিইও। বিকজ তার বিজনেস শুধু সৌদি আরবিয়াতে ছিল না, পুরো এশিয়া মাইনর এবং আফ্রিকার একটা ভালো একটা অংশ জুড়ে ওনার বিজনেস ছিল। সো শি ওয়াজ এ মাল্টি ন্যাশনাল কোম্পানি সিইও। সো রসুল্লাহ সাল্লাহ ইসলাম তো পরে বিয়ে হয়, উনি পছন্দ করেন রসুল্লাহকে পরে, বাট শি হায়ার্ড প্রফেট মোহাম্মদ সাল্লাহ ইসলাম অ্যাজ অ্যান এমপ্লয়ি, and Prophet Muhammad went to learn from her, work for her. So the leaders grow natural way, the real leaders. আমাদের চট্টগ্রামের প্যাসিফিক জিন্স কেন এখনো ভালো করছে, আমি বারবার বলি কথাটা, বিকজ নাসির সাহেব তার ছেলে মেয়েদেরকে ন্যাচারাল ওয়েতে বড় করেছেন। তাদেরকে হেন কোনো জব নাই ফ্যাক্টরিতে করাননি উনি। আমি এটা ওনার কোম্পানির বড় বড় এক্সিকিউটিভ লিডারদের কাছ থেকেই শুনেছি। এটা কোনো আমি বইয়ে পড়া কথা না। ওখানে আমি প্যাসিফিক জিন্সে বেড়াতে গিয়েছিলাম, কারণ আমার প্যাসিফিক জিন্সে চাকরি করেন, অনেক লিডারশিপ জবে আমার কোর্স করেছেন, তো ওনারা একবার ইনভাইট করেছিলেন টু গেট দেয়ার। সো ন্যাচারাল ওয়েতে, ন্যাচারাল লিডারশিপ প্রিপারেশন। সো চলুন আমরা এবার এটা একটু দেখার চেষ্টা করি। এবার আমি যেগুলো বলেছি এগুলোর সাথে মিল পাবেন। লার্নিং ফ্রম দ্য এনভায়রনমেন্ট। সেকেন্ড থিং হচ্ছে যে ফ্যামিলি ইনিশিয়েটিভ। এখানে ফ্যামিলি ইনিশিয়েটিভ বলতে আমি শুধুমাত্র রিয়েল আমাদের নিজের ফ্যামিলির কথা বলছি না। ইউ মেক ইনিশিয়েটিভ টু গ্রো ইউর চাইল্ড, গ্রো ইউর পিপল। বাট ফ্যামিলি ইনিশিয়েটিভ বলতে এটা বোঝানো হচ্ছে অর্গানাইজেশন হ্যাজ টু টেক ইনিশিয়েটিভ টু টিচ পিপল, বিকজ অর্গানাইজেশন ইজ এ ফ্যামিলি। অর্গানাইজেশন হ্যাজ টু অর্গানাইজ দ্য ট্রেনিং, লার্নিং এবং গ্রোয়িং অপরচুনিটিস। সো ফ্যামিলি ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে ওনাকে লার্ন করানোর জন্য, রাইট? ওনাকে বেদুইন ফ্যামিলিতে পাঠানো হয়েছিল। ওনাকে ওনার চাচা ওনার বিজনেসে অ্যাপ্রেন্টিস হিসেবে, শিক্ষানবিশ হিসেবে টিচ করেছিলেন। বিল্ডিং ক্রেডিবিলিটি, বিশ্বাস যোগ্যতা এস্টাবলিশ করা। আমরা জানি রসুল্লাহ সাল্লাহ ইসলামকে আল আমিন বলা হতো, ইভেন তার শত্রুরাও তার কাছে সম্পদ গচ্ছিত রাখতো। সো রসুল্লাহ সাল্লাহ ইসলামের সবচেয়ে বড় সুন্নাত বা বড় বড় কোয়ালিটি কোনটা? বিশ্বাসযোগ্যতা, ট্রাস্টওয়ার্থিনেস।
আমার একজন প্রফেসর ছিলেন চৌধুরী মোহাম্মদ আলী স্যার। তো উনি, আমরা যখন ইসলাম বিশ্ববিদ্যালয়ে পড়ছিলাম, আমার কিছু বন্ধু ছিল আমাদের ক্লাসমেট, তারা শিবির করতো। তো তারা কথায় কথায় রসুলের সুন্নত নিয়ে কথা বলতো। তো তিনি খুব মজা করে বলতেন, যে আমাদের প্রফেসর বলতেন, রসুলের সব সুন্নত গুলো নিয়ে ওয়ারি করার দরকার নেই, একটা সুন্নত নিয়ে ওয়ারি করা হচ্ছে যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়াস অনেস্ট ছিলেন এবং কখনো মিথ্যা কথা বলতেন না। এই জিনিসটা যদি, এবং কাউকে কাউকে ধোঁকা দিতেন না, এই জিনিসটা যদি ফলো করতে পারো বাকি সব ঠিক হয়ে যাবে। উনি খুব মজা করে বলতেন। তাহলে দেখা যাচ্ছে ক্রেডিবিলিটি স্টাবলিশমেন্ট, বিকজ মনে করেন আমরা পৃথিবীতে যারা হ্যাকার আছে, যারা ওই বড় বড় কোম্পানি হ্যাক করে অনেক সময় টাকা চুরি করে ব্যাংক থেকে বা ইয়া করে অনলাইনে, তাদের ইন্টেলিজেন্স সম্পর্কে আপনার কোনো সন্দেহ আছে? আমার কোনো সন্দেহ নেই। দে আর জিনিয়াস আইটি প্রফেশনাল, দে আর জিনিয়াস পিপল। তারা চিন্তা করেন, একটা বড় ব্যাংকের, এই যে বড় ব্যাংকের ওয়েবসাইট এত সিকিউরিটির মধ্যে ক্র্যাক করতে পারতেছে, তার মানে তার কি পরিমাণ নলেজ আছে বোঝেন। বাট দ্যাট থিং ইজ দ্য দুর্জন ব্যক্তি, যে বিদ্বান ব্যক্তি দুর্জন হলেও পরিত্যাজ্য। তাহলে আপনি কি তাকে ফলো করবেন? করবেন না, বিকজ হি ডাজন্ট হ্যাভ দ্য ক্রেডিবিলিটি, ট্রাস্টওয়ার্দিনেস, মোরালিটি। তো আপনি যদি আপনার কাছে দুইজন এমপ্লয়ি, একজন এমপ্লয়ি হায়ার করছেন, দুইজন ক্যান্ডিডেট আসে, একজন জানেন যে সে খুবই এক্সপার্ট, নাম্বার ওয়ান অ্যাট ওয়ার্ক, বাট ডিসঅনেস্ট, বিশ্বাস করতে পারছে না। আরেকজন একটু কম জানে, স্কিল কম আছে, কিন্তু খুবই বিশ্বাসযোগ্য, ট্রাস্টওয়ার্দি, অনেস্ট। আপনি কাকে হায়ার করবেন? তো ডেফিনেটলি দ্য সেকেন্ড ওয়ান। বিকজ আপনি এক্সেল জানেন না, এটা আমি শিখিয়ে নিতে পারবো, কিন্তু আপনি ডিসঅনেস্ট হলে আই ক্যানট ডু এনিথিং। বিকজ ক্যারেক্টার পড়ানোর সময় একটা কথা বলেছিলাম, you cannot change people's character that quickly. You can teach them other things quickly, but you cannot change their characters. So building credibility, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কাজে যদি আপনি অবজার্ভ করেন, he strongly developed his character in such a way that ইভেন তার শত্রুরাও তার কাছে টাকা গচ্ছিত রাখতো। এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে হি ওয়াজ ট্রাস্টওয়ার্দি। What does that mean? It means that before any other quality of a leadership, the trustworthiness or credibility comes first. এটাই তো বোঝা যাচ্ছে, right? If I cannot trust you, I cannot do business with you. I cannot work with you. Okay? So credibility is so important. এটা এই জন্য আমি একটু বেশি এমফাসাইজ করলাম কথাটা। নেক্সট হচ্ছে বিল্ডিং, ওকে, নেক্সট হচ্ছে ডেভেলপিং থিঙ্কিং স্কিল অর মেডিটেশন। এটা নিয়ে অনেক কথা অলরেডি বলে ফেলেছি, যে হি ইউজ টু গো টু হি ইউজ টু গো ফর মেডিটেশন। হি ওয়াজ এ রিফ্লেক্টিভ থিঙ্কার, যে হি ইউজ টু গো অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট ইট। ওকে, হি ইউজ টু গো অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট ইট। নেক্সট হচ্ছে, মানে যে কোনো কিছু নিয়ে থিঙ্ক করা। আমরা বেশিরভাগ মানুষ থিঙ্ক করতে চাই না, এগুলো নিয়ে অনেক কথা হয়েছে। অ্যাপ্রেন্টিসশিপ, অথবা ওয়ার্কিং এজ এ মার্চেন্ট, অথবা শিক্ষানবিশ হিসেবে কাজ করা, লার্ন করা। যেমন আমি আগের ব্যাচে এই উদাহরণটা দিয়েছিলাম, এখানেও দেয়। আমরা অনেক কিছু শিখতেছি আমাদের স্কুল কলেজগুলোতে, কেন শেখা হচ্ছে না? কারণ আমরা শিখাচ্ছি না যে কাজ কিভাবে করতে হয়। নাম্বার ওয়ান হচ্ছে যে আপনি অনেক পিতামাতা দেখবেন যে তারা বললো যে আমি আমার ছেলে মেয়েকে যথেষ্ট সুযোগ দিচ্ছি। কি সুযোগ দিচ্ছেন? আমি তাকে কাজেই করতে দেই না, শুধু পড়াশোনা করবি, শুধু পড়াশোনা করবো। তো এক সময় গিয়ে বসে কাঁদে যে আমি আমার বাচ্চাকে এত সুন্দর পড়াশোনা করিয়েছি, কোনোদিন একটা কাজ করতে দেয়নি। একটা, এরকম বলে না আপনাকে, যে একটা থালা বাসন ধুয়ে সে খাবার খায়নি, এক গ্লাস পানি নিয়ে খায়নি, শুধুমাত্র আমি তাকে পড়তে দিয়েছি। তো এই কাজটা তো এখানেই ভুল করেছেন, বিকজ ইউ ডিডন্ট টিচ হিম এনিথিং অ্যাবাউট লাইফ আদার দেন জাস্ট রিড বুকস। সো বাট আমি রেজ করছি আমার চাইল্ড ডিফারেন্ট ওয়েতে। স্কুল কিভাবে করছে দেখেন, অ্যাপ্রেন্টিসশিপ বা ট্রেনিংটা কত ইম্পর্টেন্ট এটা বোঝার জন্য। আমার মেয়ে অনেক ইন্টার্নশিপে অনেক কিছুতে যাচ্ছে, আমার পার্সোনাল ইনিশিয়েটিভ, ফ্যামিলি ইনিশিয়েটিভ, এটা তো জানেন। সেকেন্ড থিং, স্কুল কি করেছে ওর জন্য? স্কুলে 3টা ক্লাব আছে। সে শুধু মেম্বার না, সে ওখানে অফিসার, অর্থাৎ লিডার। একটা একটা অর্গানাইজেশনে সে ভাইস প্রেসিডেন্ট, একটা অর্গানাইজেশন সেক্রেটারি, আরেকটা অর্গানাইজেশনে সে প্রেসিডেন্ট। এখন একটা অর্গানাইজেশনের কাজ কি? ন্যাশনাল অনার সোসাইটির কাজ হচ্ছে কেরিয়ার ডেভেলপমেন্ট,
অর্থাৎ স্টুডেন্টদেরকে কেরিয়ার ডেভেলপমেন্টে হেল্প করা, কেরিয়ার নিয়ে চিন্তা করা, ভবিষ্যতে কোন ইউনিভার্সিটিতে যাবে, কোন ধরনের কেরিয়ার চুজ করবে, কেরিয়ারের ইমপ্লিকেশন কি, এবং এই কেরিয়ার অনুযায়ী পড়াশোনা করা স্কুল থেকে, সেটা নিয়ে কাজ করা। আরেকটা হচ্ছে ইন্টারন্যাশনাল কি ক্লাব। ইন্টারন্যাশনাল কি ক্লাবের কারণ কাজ হচ্ছে যে আপনাকে সোসাইটির অংশ বানানো, যে ইউ আর পার্ট অফ দ্য সোসাইটি, ইউ আর পার্ট অফ দ্য সোসাইটি। তো ওরা কি করে, ওরা ফান্ড রেজ করে, ওরা নর্মালি সোসাইটির বিভিন্ন ধরনের কাজগুলো করে, সিটির দরকার হলে পুরো গ্রুপে গিয়ে সিটির জন্য ফ্রি অফ কস্টে কাজ করে। তারপরে ইভেন বিচের মধ্যে ময়লা ক্লিন করতেছে, রাস্তাঘাটে ক্লিন করতেছে, কোনো জায়গায় দরকার হলে তারা গিয়ে কাজ করে। থার্ড হচ্ছে তার যে যে যেই ধরনের পড়াশোনা করতে চায় সেই ধরনের অর্গানাইজেশন গুলো স্কুলে আছে। তো আমার মেয়ে যেহেতু রোবাটিক্স রোবাটিক্স এবং রোবাটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে সবচেয়ে বেশি চিন্তা করে এবং স্টাডি করে, সে রোবাটিক ক্লাবে জয়েন করেছে। যারা অনেকে শেফ হতে চায় তারা কুলিনারি ক্লাবে গেছে, যারা কম্পিউটার সায়েন্স প্রোগ্রামিং এ যেতে চায় তারা কম্পিউটার সায়েন্স ক্লাবে গিয়েছে, যারা মেরিন সায়েন্সে যেতে চায় তাদের জন্য বিভিন্ন ধরনের ক্লাব ক্লাব আছে। তো তার মানে অ্যাপ্রেন্টিসশিপ ইজ সো ইম্পর্টেন্ট, উই আর নট ডুইং ইট। আমাদের রসুল করেছেন এবং সেই সিস্টেমগুলো আমরা দেখছি ওয়েস্ট ফলো করছে, বা উই আর নট ডুইং ইট। হ্যাঁ, আপনাকে স্কুল হয়তো অনেক সুযোগ দিচ্ছে না, বা ইউ ক্যান ডু ইট ফর ইউর চিলড্রেন। আপনি তার সাথে লিডারশিপ নিয়ে ডিসকাস করতে পারেন, আপনি তাকে শিখাতে পারেন আদার গুলো। যেমন আমি করুণা কিশোর চক্রবর্তী ভাই একবার আলাপ করছিলেন, তা আমি ওনাকে বললাম যে আপনি ছেলেকে টাইপিং স্কিল গুলো শিখান, তারপর ছেলেকে একটু ওয়েব ডেভেলপমেন্ট এরকম ফ্রি কোর্স আছে আপনি ওখানে ভর্তি করে দেন। উনি নিজে থেকেই চিন্তা করছেন, আমি জাস্ট সাজেশন দিয়েছি আর কি, দুই একটা আমি যেটা উদাহরণ দিচ্ছি। এই যে উনি যে কাজটা করার চেষ্টা করছেন, ছেলেকে বুকিশ শুধু ওয়ার্ল্ডের মধ্যে না রেখে টেকিং বিয়ন্ড, মেকিং অ্যান অ্যাপ্রেন্টিস, অর্থাৎ শিক্ষা নবিশ বানানো, যাতে সে শিখতে পারে। ইট ইজ সো ইম্পর্টেন্ট। সো এখন এবার কর্পোরেট লিডারশিপ আসেন, এটা তো ফ্যামিলি থেকে গেলাম, সোসাইটিতে গেলাম। ইউ নিড টু, তারা ডেইলি কাজ করবে, বাট তাদের নলেজ বাড়ানোর জন্য, তাদের অ্যাপ্লাই করানোর জন্য, তাদের ট্রেনিং, আপনি আপনি এক্সট্রা কাজ করছেন কিনা, ক্যান ইউ টেক দ্যাম টু দ্য লেভেল নেক্সট লেভেল। সো ইট ইজ সো ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে যে কমিউনিটি ইনভলভ, কমিউনিটি ইনভলভমেন্ট। নর্মালি আমরা বুঝি যে ডোনেশন তোলা, সমাজে কাউকে ইয়া দেয়া। এই কমিউনিটি ইনভলভমেন্ট মানে হচ্ছে বিইং দ্য পার্ট অফ দ্য সোসাইটি। আপনার কয়টা কমিউনিটি আছে? ইউ হ্যাভ মেনি কমিউনিটিস। আপনার ফ্যামিলি ইজ এ কমিউনিটি, স্মল কমিউনিটি। আপনার সোসাইটিটা একটা কমিউনিটি, আপনার দেশটা একটা কমিউনিটি, আপনার ওয়ার্ক প্লেসটা একটা কমিউনিটি, আপনার যে ফ্রেন্ড সার্কেল আছে, দিস ইজ অলসো এ কমিউনিটি। আর ইউ জয়নিং অ্যাজ আ লিডার ওভার দ্যাট? আর ইউ টিচিং আদার্স? আর ইউ হেল্পিং আদার্স? সো যে কমিউনিটি ইনভলভমেন্ট, এই যে আমি আমার মেয়ের উদাহরণ দিলাম, she joined 3 communities beyond her high school and college study, রাইট? 3টা কমিউনিটি। এবং আমি সেখানে তাকে অনেক কিছু ওকে অর্গানাইজ করতে হয়। ওর রোবাটিক ক্লাবে ওরা চিন্তা করলো যে ও জয়েন করার পর প্রেসিডেন্ট হিসেবে ওর ওর রোবাটিক ক্লাবের যিনি টিচার, ওনার সাথে বসে ডিসকাস করলো যে আমরা এই ক্লাবটা শুধু এই স্কুলের মধ্যে সীমাবদ্ধ রাখবো না। তো তারপর সে এবং তার টিচার এবং আরো দুই একজন অফিসার নিয়ে, অফিসার বলা হয় এটাকে, যে কোনো লিডারশিপ রোল দিলে এখানে আমেরিকাতে অফিসার বলে, তো আরো কয়েকজন অফিসার নিয়ে ওরা স্কুলে স্কুলে ধর্ণা দেওয়া শুরু করলো। তো এটা তো ডিফিকাল্ট। আগে প্রথমে গিয়ে স্কুলের লিডারদের, প্রিন্সিপাল, স্কুলের টিচার এবং স্কুলের লিডারদের সাথে বসতে হচ্ছে, ওদেরকে কনভিন্স করতে হচ্ছে কেন ওদের ছেলে মেয়েরা জয়েন করবে। তারপরে যখন ওরা অনুমতি দেয়, ওরা কনভিন্স হওয়ার পরে এরপরে আগ্রহী ছাত্রদের নিয়ে ওরা মিটিং করে, মিটিং করে ওদেরকে ইন্সপায়ার করে, ওখান থেকে কারা কারা আগ্রহী সেটা পুল করে, ওদেরকে আবার ট্রেনিং করাইয়ে ওরা যাতে ওদের স্কুলের ক্লাবের যে চ্যাপ্টার আছে সেটা লিড করতে পারে, তাদেরকে তৈরি করে। এটা করতে গিয়ে প্রিসেলার কতটুকু লার্নিং হচ্ছে চিন্তা করতে পারেন আপনি, যে ডুইং দ্যাট লিডারশিপ। সো দিস ইজ প্রিপারেশন ইজ এ কি, এটা বোঝানোর চেষ্টা করছি। তো কমিউনিটি ইনভলভমেন্ট, এগুলো, এই কথাগুলো সাধারণ অর্থে নিবেন না প্লিজ। এখানে কমিউনিটি মানে গিয়ে শুধু বন্যার্থদের জন্য অনুদান দিতে বলতে, কমিউনিটি মানে আই অ্যাম পার্ট অফ এভরিথিং। I am part of my family, I'm part of my society, and I am active there. I'm active there. That is community involvement. Next. Next হচ্ছে যে স্পিরিচুয়াল প্র্যাকটিসেস অর রিফ্লেকশন।
এখন আমরা নর্মালি স্পিরিচুয়াল বলতে সাধারণ অর্থে মনে করি যে ধার্মিকতা। হ্যাঁ, এটা এক অর্থে সত্য। এখানে স্পিরিচুয়াল মানে হচ্ছে এ কাইন্ড অফ কানেক্টিং ইয়োর সেলফ উইথ ইউর থিঙ্কিং। আপনি যখন থিঙ্কিং করে, চিন্তা করে কোনো কিছু বের করেন, অ্যাকচুয়ালি ইউ আর কানেক্টিং উইথ গড অ্যান্ড ইউ আর ফলোয়িং গড। বিকজ গড, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বড়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বড় কোয়ালিটি হচ্ছে যে হি লিডস, হি থিঙ্কস, he plans. So that's the biggest quality he has, and he gave it to you. So spiritual quality, এবং অলওয়েজ গডকে ইনভলভ করবেন আপনার থিঙ্কিং এ। এটা ধর্ম প্রচারের জন্য নয়। একটা কথা বলা হয়, একটা দুইটার জিনিসের মধ্যে যখন তৃতীয় পক্ষ আসে তখন রিলেশনশিপটা মজবুত হয়। আমি কয়েকটা উদাহরণ দিই। যেমন মা বাবা যখন বিয়ে করেছেন, তখন তারা যতদিন সন্তান না হয় তখন অনেকটা পিকনিক মোডে থাকে, রাইট? অনেক সময় সেভিং এর চিন্তা করে না, অনেক সময় আদার থিং এর চিন্তা করে না, বেড়ানো এদিক ওদিক যাচ্ছে। যখন তৃতীয় পক্ষ আসে, মানে বাচ্চা জন্ম হয়, তখন তাদের রিলেশনশিপটা মজবুত হয়, তারা ফিউচার নিয়ে আরো স্ট্রংলি থিঙ্ক করে। নট অনলি দ্যাট, এই বাচ্চাটার জন্যই তারা নেক্সট লেভেল চিন্তা করে। আপনারা এটাও জানেন যে বাচ্চার জন্য অনেক সময় সংসার বেঁচে গিয়েছে যেখানে সংসার ভেঙে যেত। সিমিলারলি আমরা যে বিয়ে করছি সেখানেও আমরা আমার এবং আমার ওয়াইফের মাঝখানে আমরা আমাদের ফ্যামিলি পক্ষ সোসাইটিকে কেন নিয়ে আসি ম্যারেজটা ঘটানোর জন্য? বিকজ when they join, relationship get stronger. আপনি, এরকম উদাহরণ আমি অনেক দিতে পারবো। যখন আপনি যেটা করবেন, যখন আপনি যে কোনো কিছু থিঙ্কিং করবেন, যে কোনো রিলেশনশিপ আপনি আপনার সহকর্মী বা অন্যদের সাথে ইয়া করছেন, এখানের মধ্যে একটা অলওয়েজ ইনভিজিবল আর একটা তৃতীয় পক্ষ চিন্তা করবেন, সেটা হচ্ছে গড। When God comes in between the relationship gets stronger. আমার টিচার জন টাউনসেন্ড শিখিয়েছেন, any relationship is a blessing from God. Put God in the middle of any relationship, then relationship will be wonderful, right? So spiritual leadership is spiritual. Leadership is dharmikata. Leadership is prayer. Because when you're leading, you are অ্যাকচুয়ালি ডুইং দ্য জব বিয়ন্ড ইউর সেলফিশনেস, যেটা আমি আমার মেন্টরের কথা বলেছি, বিয়ন্ড ইউর সেলফিশনেস, এন্ড ইউ আর ডুইং এ স্পিরিচুয়াল জব, গডস জব। গডস জব কোনটা? সেটা হচ্ছে আমি আমার জন্য যেটা করব, আমার বাইরে যারা আছে, আমার সন্তান থেকে শুরু করে সব মানুষ, এগুলো খোদার সৃষ্টি। অন্য জীবগুলো খোদার সৃষ্টি। এগুলোকে টেক কেয়ার করা খোদার কাজ, কিন্তু খোদা আমাকে দিয়ে করিয়ে নিচ্ছেন। এই যে মনে করেন আমি আপনাদেরকে আজকে যে লেকচারটা দিচ্ছি, ট্রেন করছি, হ্যাঁ, এটা এটা গডের কাজ আপনার জন্য। বাট গড আমাকে দিয়ে করাচ্ছেন। সেটা হচ্ছে যে যেহেতু গড আমার জন্য করছেন, আমার জন্য তার কন্ডিশন হচ্ছে হি উইল ডু ইট ফর মি, অ্যান্ড ইন রিটার্ন আই হ্যাভ টু ডু ইট ফর হিজ ক্রিয়েশন। দ্যাটস নাম্বার ওয়ান। অ্যান্ড হি ইজ কামিং টু ইউ থ্রু মি রাইট নাও। সো বিটুইন ইউ অ্যান্ড মি দেয়ার ইজ গড। দ্যাটস ওয়াই আমাদের রিলেশনশিপটা এত স্ট্রঙ্গার। ঠিক আছে? এবং এটা আমি মর্মে মর্মে ফিল করি। আমি বাংলাদেশে যখন গিয়েছি, আমি গত সপ্তাহে আপনাদের কাছে আমি কৃতজ্ঞতাটা জানিয়েছি যে আই অলওয়েজ প্রাউডলি সে, when I go to Bangladesh now, the care I get from all of you guys, আমি আমার ফ্যামিলি বা আত্মীয় স্বজন কাউকে ছোট করছি না, ইটস মাচ বেটার দ্যান হোয়াট দে ক্যান ডু ফর মি। বিকজ why that happens is because we have wonderful logical understanding relationship which makes us better. ওকে? সো আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে। সো নেক্সট এই স্লাইডটা করে আমরা একটা ছোট্ট ব্রেক নিব। দেন রেপুটেশন অ্যাজ অ্যান আরবিট্রেটর। আরবিট্রেটর বলতে বুঝায় যে ডিসএগ্রি করা বা কাউন্টার লজিক দেয়া, অথবা অন্যায়ের প্রতিবাদ করা, অথবা রেইজিং দ্য ভয়েস হোয়েন নেসেসারি, but of course respectfully, of course with emotional intelligence, of course with a smiling face. Disagree when you need to. এই জন্যই যে অন্যায় যে করে, অন্যায় যে সহায়, তারা দুজন সমান অপরাধী। কিন্তু এটা বলা হয়েছে এই জন্য, ইউ নিড টু রেইজ ইউর ভয়েস।
সো হয় কোম্পানিতে কোনো একটা রং কাজ হচ্ছে, ইউ রিয়েলি নিড টু টক অ্যাবাউট ইট, বাট কাউকে আন্ডারমাইন করার জন্য না। ইভেন যার ভুল ধরিয়ে দিচ্ছেন তাকেও বলবেন যে প্লিজ মেক শিওর, আমি বলছি কোনোভাবে আপনাকে ছোট করার জন্য নয়, আই এম ট্রাইং টু হেল্প, বিকজ অলসো লেট আদার পিপল টু ক্রিটিসাইজ ইউ। ইট ইজ সো ইম্পর্টেন্ট বিকজ আর বিট্রেটর যারা আছে রাইট ওয়েতে, অনেস্ট ওয়েতে, দে আর হেল্পার, দে আর ডেভেলপার অফ দ্য ওয়ার্ল্ড। এরকম একটা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সম্পর্কে এরকম একটা গল্প আছে, গল্প মানে ওনার জীবনী থেকে আর কি। সেটা হচ্ছে যে প্রফেট মোহাম্মদ সাল্লাহ ইসলামকে একদিন এক সাহাবী হতদম্ব হয়ে এসে বললেন, হুজুর আপনাকে নিয়ে একদল লোক সমালোচনা করছে, সিরিয়াস সমালোচনা করছে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাঁড়াও। উনি তাড়াতাড়ি ওনার আশেপাশে কাছে কিছু খাবার ছিল, এক থালি খাবার দিয়ে বললো যে প্লিজ গো অ্যান্ড গিভ ইট টু দেম, বিকজ দে আর ওয়ার্কিং হার্ড টু হেল্প মি টু ফাইন্ড আউট মাই মিস্টেক্স। ইজন্ট ইট ওয়ান্ডারফুল দ্যাট ওরা আমাকে, আমি তাদেরকে রিকোয়েস্টই করিনি, আমি তাদেরকে কোনো পেও করছি না, বাট তারা আমার ফাইন্ড আউট করছে আমার প্রবলেমগুলো। প্লিজ টেক দিস ফুড অ্যান্ড গিভ ইট টু দেম অ্যান্ড সে থ্যাংক ইউ টু দেম। That's what is our prophet. That's not only prophet, that's what is all priest এবং রিলিজিয়াস ধর্মপ্রবর্তক যারা এবং গুড লিডার্স যারা, they are always open to criticism, open to disagreement. So this is so important that you are thinking that way. Become an arbitrator, respectfully disagree and be in the middle. Next, learning from diverse people. So it's a capacity to learn from everyone, each one, even the people who are low qualified than you. Always remember, everyone around you, they know anyone, they know minimum one thing that you don't know or better than you. তারা আপনার চেয়ে হয় একটা জিনিস একটু ভালো করে জানে, অথবা একটা জিনিস আপনি জানেন না এরকম জানে। So do not undermine anyone. Learn from diverse group, learn from your people, learn from the people। যে লোকটা আপনি হয়তো প্রোডাকশন ম্যানেজার হিসেবে আসছেন, যে লোকটা এতদিন ধরে মেশিনটা চালাচ্ছে, the machine they're running, they're expert on that. You don't know how to run the machine, so respect their skills, learn from them এবং appreciate it. That is so important. Learn from the diverse group. আমাদের প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যখন ওই যে মিষ্টি খাওয়ার গল্পটা আর কি, এটা আর বলে বেশি সময় নিব না, বাট মিষ্টি খেতে, মিষ্টি জন্য যখন অ্যাডভাইস দিতে বলেছিল, যে গরিব বাবা বলে যে আমার ছেলেকে বলেন আমি মিষ্টি কিনতে পারি না, দাম অনেক বেশি, এবং প্লিজ আমাকে ইয়া করেন, তখন উনি সময় নিলেন এবং পরবর্তী সপ্তাহে বললেন, কারণ উনি নিজেও মিষ্টি খেতে পছন্দ করতেন। গল্পটা এরকম। বা হোয়াট ডিড ইউ সি ওয়ান থিং, ওই বাবা শুধুমাত্র তার ছেলের মিষ্টি খাওয়া ছাড়ালেন না, উনি নবীর মিষ্টি খাওয়া ছাড়িয়ে গেছেন, রাইট? ইজন্ট ইট সো ওয়ান্ডারফুল? রসুল্লাহ সাল্লাহ ইসলাম নিজেই মিষ্টি খেতেন, ওনার সুগার প্রবলেম হতে পারতো, এই গরিব লোকটার কল্যাণে শুধু তার ছেলের মিষ্টি খাওয়া কমেছে তা নয়, রসুল্লাহ সাল্লাহ ইসলামেরও মিষ্টি খাওয়া কমেছে। ডু ইউ সি দ্যাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অন্যদেরকে দিয়ে কারেক্ট করেন? ইভেন তার সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি তার নিজের প্রফেটকে পর্যন্ত কারেক্ট করেছেন একজন আম জনতা দিয়ে। Isn't it wonderful? Isn't it so powerful? I really love it that we can think that way. So, before anything else, preparation is the key to success. So, preparation is the most wonderful thing you can ever have. I mean, recording. So, what we are learning is about preparation. যে আমি প্রিপেয়ার্ড হইতে হবে, ওয়েল প্রিপেয়ার্ড। তো আমি এখানে যে সিনারিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে ইভেন আমরা যাদেরকে সাকসেসফুল লিডার দেখি in every sector of life, religion, politics, corporate, or anywhere, social, family, we all see one thing common they have is that they always prepare themselves. তারা একটা অর্গানাইজ ওয়েতে গোল সেট করে তারা যেটা করতে পেরেছে সেটা হচ্ছে তারা লার্ন করতে পেরেছে।
অর্গানাইজ হতে প্রিপারেশনটা নিতে পেরেছে। এখন তাহলে আমরা আমাদের আমাদের যে লার্নিং এর মধ্যে আমরা যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল উই আর স্টিল ওয়ার্কিং অন নোজ দ্য ওয়ে, মানে প্রিপারেশন। তারপর আমাদের যেটা আসবে সেটা হচ্ছে goes the way. Goes the way মানে taking action or doing the job. Okay? So go the way মানে produce and lead by example. Produce. So একটা জিনিস খেয়াল রাখতে হবে, অলওয়েজ আমরা বলে থাকি যে আমাদের আমাদের ভারতবর্ষের লোকরা প্রচুর ইনফরমেশন মুখস্থ করে। এটা শুধু বাংলাদেশের প্রবলেম তা না, এখানে একেবারে আমাদের ভারতবর্ষের মধ্যে এই স্বভাবটা আছে। আমরা উই লার্ন আ লট অফ থিংস এন্ড নাথিং রং উইথ লার্নিং, বাট দ্য থিং ইজ দ্যাট আমরা আমাদের মস্তিষ্ককে অনেক সময় এমন বিজি করে ফেলি যে উই ডোন্ট লার্ন দ্য রাইট থিং। সো আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের দেশে আমরা নর্মালি উই লার্ন আ লট অফ থিংস বাট উই ডোন্ট অ্যাপ্লাই ইট, দ্যাটস দ্য বিগেস্ট প্রবলেম। সো এডুকেশন, যে ওয়েস্টার্ন এডুকেশন আর ইস্টার্ন এডুকেশনের মধ্যে পার্থক্য যেটা আমি দেখেছি, এটার মানে নয় যে ইস্টার্ন এডুকেশনে সিলেবাসে কোনো পড়ালেখা কমতি আছে, কমতি নয়। অর্থাৎ আমাদের সাউথ এশিয়াতে যে সিলেবাসগুলো আছে কারিকুলাম, এখানে পড়াশোনার কোনো কমতি নেই। বরঞ্চ আমেরিকা ইউরোপের বাচ্চারা যতগুলো পড়াশোনা করে, যতগুলো বই পড়ে, তার চেয়ে অনেক বেশি পড়ে ভারতবর্ষের ছেলেমেয়েরা। কিন্তু প্রবলেম হচ্ছে যে এটা, যে ভারতবর্ষের পড়াশোনাটা এই যে ওয়েস্টার্ন কান্ট্রির চেয়ে অনেক অনেক কম জীবনমুখী, লাইফ ওরিয়েন্টেড। সেই জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করতেছি। আমি আমার মেয়ের উদাহরণও আমি আপনাদেরকে দিয়েছি। সো মূল জিনিসটা হচ্ছে যে তারা কম জীবনমুখী। আমি আমার কাছ থেকে উদাহরণ দিই। যেমন যখন আমি এখানে এসে আবার ব্যাচেলর ডিগ্রি যখন করলাম, তখন আমাকে একটা সায়েন্সের ক্লাস নিতে বলা হলো, কারণ এটা রিকোয়ারমেন্ট এখানে। যদিও আমি বিজনেস নিয়ে পড়াশোনা করছি, বাট আমাকে সায়েন্স নিয়ে করতে বলা হলো। তো আমি চুজ করলাম ফিজিক্স। আমি কেমিস্ট্রিও নিতে পারতাম, বায়োলজিও নিতে পারতাম, আমি ফিজিক্স চুজ করলাম। আমি আপনাকে এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই ফিজিক্সটা মানে সাবজেক্টটা করতে গিয়ে আই লার্ন a lot of things about my house, my car, what I'm supposed to do, how I can handle the things. আমি এটা বলছি না যে আমি মেকানিক হয়ে গেছি, আমি অন্তত জেনেছি এই জিনিসগুলো আছে, এই যে জিনিসগুলো, এই সমস্যাগুলো আসলে এইভাবে হ্যান্ডেল করতে হয়, অথবা এই ধরনের পিপল পেতে হয়। আমাদেরকে অনেক সময় অনেক কিছু শেখাতে গিয়ে একদম প্র্যাকটিক্যাল জায়গায় নিয়ে গেছে। আরো একটা উদাহরণ দিই ওই ক্লাস থেকে। আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস হয় না বাংলাদেশে, প্র্যাকটিক্যাল ক্লাস এখানেও হয়। আমাদের ফিজিক্সের প্র্যাকটিক্যাল ক্লাসে কোনো ফেল ছিল না। এখন তার মানেটা কি সবাইকে পাস করিয়ে দিতে হতো? ব্যাপারটা এটা না। এই যে সকালবেলা যে প্র্যাকটিক্যাল টেস্টগুলো শুরু হতো, যতক্ষণ আপনি শেষ করতে না পারবেন পরীক্ষাটা সাকসেসফুলি, ততক্ষণ আপনি যেতে পারবেন না। দ্যাট ওয়াজ দ্য ওয়ে। ধরেন আমরা যারা সাকসেসফুলি একবারেই শেষ করে ফেলেছি, তাদেরকে বলা হলো তো যে এবার যারা কয়েকবার কয়েকবার ফেল করেছে, অথবা কয়েকবার ওই প্রজেক্ট মানে ইয়াটা ওর ওর পরীক্ষাটা শেষ করতে পারেনি বা মেস আপ করেছে, ওকে নিয়ে আবার শুরু করো। দেয়ার ইজ নো পাস অ্যান্ড ফেল, দ্য টার্গেট ইজ ইউ হ্যাভ টু লার্ন ইট নো ম্যাটার হোয়াট। এরকমও আছে যে সকালবেলা শুরু হয়েছে, তাকে বিকাল পর্যন্ত আটকে রাখা হয়েছে। ইউ হ্যাভ টু ফিনিশ ইট, ইউ হ্যাভ টু লার্ন ইট, দেন ইউ ক্যান গো হোম। দেয়ার ইজ নো ফেল। ইন্টারেস্টিং না যে দ্য ওয়ে দে টিচ, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো গোজ দ্য ওয়ে বলতে যেটা বোঝায় টেকিং অ্যাকশন, যে হোয়াট এভার ইউ লার্নিং, মেক শিওর দ্যাট ইউ আর লার্নিং দ্য রাইট থিং। রাইট থিং বলতে যেটা বোঝাচ্ছে, অর্থাৎ সেটা কাজে লাগবে, লার্নিং গুলোই করবেন। সেকেন্ডলি, হোয়াট এভার ইউ আর লার্নিং, মেক শিওর ইউ দ্যাট ইউ আর অ্যাপ্লাইং ইমিডিয়েটলি, বিকজ the the road between knowledge and wisdom is a journey. সো আমরা এখানে আজকেও যা শিখছি ইজ জাস্ট নলেজ। নীলক্ষেত ভর্তি নলেজ আছে, বাট নীলক্ষেতে কোনো উইজডম নেই। আমি কাউকে ছোট করার জন্য বলছি না, নীলক্ষেতে উইজডম নেই বলতে বোঝানো হয়েছে নীলক্ষেতে বই আছে, বইগুলো সব নলেজ, ইউ স্টাডি ইট, বাট ইফ ইউ ক্যান অ্যাপ্লাই ইট, যখন আপনি অ্যাপ্লাই করবেন দেখবেন ফার্স্ট থিং ইউ রিয়েলাইজ দ্যাট হাউ টু অ্যাপ্লাই ইট, ইউ ডু ইট। সেকেন্ড থিং, এটা কি অ্যাপ্লাই করা যায় কিনা। আর অ্যাপ্লাই করতে গিয়ে দেখবেন বইয়ে পড়া যে মেথড, সেই মেথডের সাথে আপনি নিজেও কিছু অ্যাড করছেন, নিজেও কিছু চেঞ্জ করছেন, বা নিজেও ডেভেলপ করছেন। আর এটা করতে গিয়ে আপনার মধ্যে অনেক রিয়েলাইজেশন আসবে, অনেক কিছু থিঙ্কিং আসবে।
আপনি অনেক কিছু বুঝতে পারবেন। এই যে রিয়েলাইজেশনটা আসছে, দ্যাট ইজ উইজডম। নলেজ ইজ টেম্পোরারি, উইজডম ইজ পার্মানেন্ট। কেন টেম্পোরারি? আপনি তো জানেন, অনেক পড়ালেখা আপনি করেছেন যেটা রিয়েল প্র্যাকটিক্যালি যখন অ্যাপ্লাই করা হয়নি, তখন স্বাভাবিকভাবে যখন অ্যাপ্লাই করা হয়নি তখন স্বাভাবিকভাবে ওগুলো মাথা থেকে চলে গেছে, ইরেজ হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে মাথা থেকে, বিকজ নলেজ ইজ টেম্পোরারি। বাট উইজডম, যেগুলো আপনি রিয়েল অ্যাপ্লিকেশনের মাধ্যমে এক্সপিরিয়েন্স করে যেটা শিখেছেন নলেজকে কাজে লাগিয়ে, সেগুলো কিন্তু আপনি আর ভুলেন না। ওকে, সো উইজডম ইজ এ জার্নি, টু বি ওয়াইজ ইজ এ জার্নি। নলেজেবল হওয়া খুবই ইজি, বই পড়লে, ট্রেনিং করলে, ম্যানুয়াল পড়লে নলেজেবল হওয়া যায়, বাট ওয়াইজ হওয়া যায় না। ওকে, এক্সপার্ট হওয়া যায় না। এক্সপার্ট হতে হলে ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ইট। তো আমরা প্রফেট মোহাম্মদ সাল্লাহ ইসলামকে দেখেছি, হোয়াট এভার হি ইজ টু লার্ন, হি ইজ টু ইমিডিয়েটলি অ্যাপ্লাই। অফকোর্স হি ইজ টু ডিসকাস উইথ এভরিওয়ান, দেন হি ইজ টু অ্যাপ্লাই। অ্যান্ড উই স হিম দ্যাট ইন এনিথিং হি ওয়াজ এবল টু ডু এনি জব। এবং সে নর্মালি এনি জব করতে পেরেছিলেন। এবং সে নর্মালি যে কাজটা করতে পেরেছিলেন সেটা হচ্ছে, উনি নর্মালি অলওয়েজ চেষ্টা করেছেন, সেটা হচ্ছে যে আপনি ছোট জব হলেও সেটাকে লার্ন করা। সেটা ছোট জব হলেও সেটা, আপনি জানেন খন্দকের যুদ্ধে যখন পরিখা খনন করা হচ্ছে, তখন দেখা গেল যে উনি নিজেও অন্যদের সাথে পরিখা খনন করছেন। উনি নিজেও অন্যদের সাথে খনন করছেন, বিকজ তিনি কাজকে কখনো ছোট করেননি। ইট ইজ সো ইম্পর্টেন্ট দ্যাট ইউ থিঙ্ক দ্যাট ওয়ে। সো কোনো কাজ যেন যখন আপনি অ্যাপ্লাই করবেন, মেক শিওর করতে হবে ইউ আর অ্যাপ্লাইং so that everyone is learning, and also you are doing every kind of job আপনি লার্ন করছেন, এটা যেন অলওয়েজ মনে থাকে। সো ওকে, সো আমাদের এটা মনে রাখতে হবে যে আমরা অ্যাপ্লাই করতে হবে। এখন চলুন আমরা এখন এই ইয়াটা দেখি, আমাদের রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেটা যেটা আমাদেরকে শিখিয়েছেন কিভাবে অ্যাপ্লাই করতে হয়। ওকে, ওকে, তো এখন effective leadership is not about making speeches or being liked. Leadership is defined by results or attributes. কারণ পিটার ড্রাকার বলছেন যে লিডারশিপ হলো স্পিচ দেয়া না, অথবা অন্যরা আমাকে লাইক করবে, এটা ইম্পর্টেন্ট, বাট এটাই শুধু নয়। লিডারশিপ হচ্ছে রেজাল্ট। বিকজ অলওয়েজ উই হ্যাভ টু রিমেম্বার দ্যাট আমাদের কর্মের সমষ্টি হচ্ছে আমাদের সাকসেস। ঠিক আছে, হোয়াট উই লার্ন, ইট ইজ ইফেক্টিভ হোয়েন উই অ্যাপ্লাই ইট। আর অ্যাপ্লাই করে যে রেজাল্টটা বের করে আনতে পেরেছি, দ্যাট ইজ হু আই এম। ঠিক আছে, আমরা অনেক সময় অনেককে বলি না যে সে শুধু বলেই গেছে, কিন্তু সে আসলে এগুলো লাইফে অ্যাপ্লাই করেনি, অথবা সে নিজে অ্যাপ্লাই করে না, অথবা সে লার্ন করেছে কিন্তু কখনো অ্যাপ্লাই করেনি। যে আমরা এখানে একজন আমাদের ফ্রেন্ডের মাধ্যমে জানতে পেরেছি, এখানে এক্সিকিউটিভ ফ্রেন্ডের মাধ্যমে জানতে পেরেছি, ওনার একজন বন্ধু, পরে আমি ওনার সাথেও কথা বলেছিলাম, 8টা মাস্টার ডিগ্রি করেছিলেন। আমি ওনাকে রেসপেক্ট নিয়ে কথা বলছি, ওনার মনে হয়েছে উনি করেছেন, ইট ইস টোটালি রাইট। বা উনি নিজেই একসময় রিয়েলাইজ করেছেন তিনি অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করতে পারেননি। সো ইট ইজ সো ইম্পর্ট্যান্ট দ্যাট রেজাল্ট। আরেকটা কথা হচ্ছে, আমার আমার প্রোডাকশন কত? আমার প্রোডাকশন হচ্ছে আমার এমপ্লয়ীদের প্রোডাকশনের সমষ্টি। আমার যখন এমপ্লয়ি 1000 করে প্রোডাক্ট বানাই, 10 জন এমপ্লয়ি থাকলে তারা যদি 10,000 প্রোডাক্ট বানায়, তাহলে আমি আমার আমার বসের কাছে রিপোর্ট পাঠাবো, হোয়াট ডিড আই মেক? আই মেড 10,000। ওই 10,000 কোত্থেকে আসছে? দ্যাট মাই 10,000 ইজ দ্য সাম অফ, অর্থাৎ যোগফল অফ দ্য ওয়ার্ক অফ মাই এমপ্লয়িজ। রাইট, তাদের 10,000 যোগ করেই আমি কিন্তু 10,000 পেয়েছি। এখন ইফ আই মেক দ্যাম ইফেক্টিভ, if I make them productive, if I help them to produce more, actually I will produce more. এটা যেন খেয়াল থাকে। তো রেজাল্ট ইজ ইম্পর্টেন্ট। যেমন আমরা অলওয়েজ একটা কথা ডিসকাস করেছি যে ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা, ওয়াই এভরিবডি লাইকস হিম, ওয়াই এভরি ক্লাব ওয়ান্টস হিম,
ইজ বিকজ হি প্রডিউসেস রেজাল্টস। যেখানেই যায় সেখানেই ক্লাবকে জিতায়। ইভেন মেসির মতো রোনালদোর মতো দল মানে প্লেয়ার না থাকা সত্ত্বেও হি অ্যাচিভড আ লট। ওকে, একসময় সে মেসিরও কোচ ছিলেন। এনিওয়ে, সো প্রডিউস প্রডিউস করাটা খুবই জরুরি। আমরা অলমোস্ট শেষের দিকে। দেন দ্য লিডারশিপ লাইস ইন গাইডিং আদার্স টু সাকসেস। এখন লিডারশিপটা হচ্ছে অন্যদেরকে সাকসেসের দিকে নিয়ে যাওয়া, সো দ্যাট আপনি এনশিওর করতে পারেন যে এভরি ওয়ান ইজ পারফর্মিং এট দেয়ার বেস্ট, সবাই যাতে দে আর পারফর্মিং বেটার, ডুইং দ্য ওয়ার্ক দে দে আর প্লেস টু ডু। অর্থাৎ যে কাজগুলো তাদের করার কথা, যেভাবে করার কথা তারা সেভাবে করছে এবং ভালোভাবে করছে। এটাই হচ্ছে লিডারশিপ। তাহলে লিডারশিপের লার্নিং এর পাশাপাশি বিরাট একটা মুখ্য উদ্দেশ্য হচ্ছে গ্রোথ এবং প্রোডাকশন। তো এখন লিডারশিপ যখন আপনি প্রডিউস করতে হবে, এটার আগে লিডারশিপ হতে হবে, যদি রেজাল্ট প্রডিউস করতে চান, ইউ হ্যাভ টু বি ভিশনারি। ইউ হ্যাভ টু হ্যাভ এ ভিশন যে অ্যাজ এ লিডার হোয়ার ইউ ওয়ান্ট টু গো। আমাদের প্রফেট মোহাম্মদ সাল্লাহ আসলাম ভিশনারি ছিলেন। তিনি ভবিষ্যতের স্বপ্ন দেখতেন এবং তার ধর্মপ্রচার কতদূর যাবে। কিন্তু এটা আমরা এখন কর্পোরেট ইয়েতে নিয়ে আসি। ইউ হ্যাভ টু হ্যাভ এ টার্গেট। ইফ ইউ ডোন্ট হ্যাভ এ টার্গেট, if you don't have a vision, if you don't see the future, you are not going to be able to bring a future to your team. So you have to be visionary. Next হচ্ছে lead by example. Okay, lead by example. আপনি you have to do the job. You have to do with the people. এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরীক্ষা খননের কথা বলেছি। নেক্সট হচ্ছে যে সেলফ ডিসিপ্লিন। ইউ ক্যান কন্ট্রোল ইউর সেলফ। ইফ ইউ ডু নট নো হাউ টু কন্ট্রোল ইউর সেলফ, ইউ আর নট গোনা বি এবল টু কন্ট্রোল আদার্স। নেক্সট হচ্ছে রিসোর্সফুল, এবং ইউ হ্যাভ টু লার্ন অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, অ্যাজ মেনি পিপল ফ্রম অ্যাজ ইউ ক্যান, ওকে, অ্যাজ অফেন অ্যাজ ইউ ক্যান। You have to be inspiring no matter what is the situation. You have to be motivating, inspiring, and smiling. You have to be empowering. You have to empower people so that they can learn people. They can empower people. You have to empower people so that they can produce more. Then determined. You have to be self-disciplined, plus you have to be determined that whatever you want to do, you really do. Then you have to be resilient, অর্থাৎ ক্রাইসিস মুহূর্তেও আপনি শক্ত থাকতে পারেন। You have to be selfless. So selfless হওয়াটা খুব বেশি জরুরি। The more you will become selfless, the more you can be rich. It's a very common theory. কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে একটা গল্প বলেছি আমার একজন মেন্টরে, যিনি অন্যদের জন্য কাজ করতে যখন প্ল্যাজ করেছেন, তখন দেখা গেল যে উনি নিজেই মিলিয়নিয়ার হয়ে গেছেন। বিল গেটস চেয়েছিলেন মানুষের জন্য একটা ইজি কম্পিউটার বানাতে। এটা করতে গিয়ে বিল গেটস কি করেছেন? বিল গেটস নিজেই ধনী হয়ে গেছেন। So when you become selfless and do more for the people, those people will bring more result. যেমন আপনি যখন মোর অ্যাচিভ মোর হেল্প করবেন পিপলদেরকে বেশি প্রডিউস করতে, যখন আপনার ডিপার্টমেন্ট প্রডিউসিং মোর, অ্যাকচুয়ালি আপনার অর্গানাইজেশনাল লিডাররা দেখতে পাবে যে ইউ আর প্রিপেয়ারিং ফর দ্য নেক্সট জব। দে উইল প্রমোট ইউ টু দ্য নেক্সট জব বিকজ ইউ আর প্রমোটিং ইউরসেলফ অ্যান্ড দ্য অর্গানাইজেশন। So this is so important. If you help others, you help yourself. Next, compassionate. আপনার মধ্যে মায়া, মমতা, দয়া, এমপ্যাথি থাকবে। এমপ্যাথি ইজ সো ইম্পর্টেন্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো পরিস্থিতিতে কম্প্যাশনেট ছিলেন, এবং আল্লাহর একটা বড় কোয়ালিটি কম্প্যাশনেটনেস। ইনোভেটিভ, অলওয়েজ ট্রাই টু ব্রিং নিউ আইডিয়াস, নিউ ওয়েজ টু ডু দ্য জব, নিউ ওয়েজ টু ইমপ্রুভ দ্য থিং, নিউ ওয়েজ টু ডু দ্য থিংস। দেন ফোকাস অন রেজাল্টস। অলওয়েজ রাসূলুল্লাহর টার্গেট ছিলেন এবং এটা অ্যাচিভ করতেন। অলওয়েজ টার্গেট মেক করে উনি যেতেন। দেন চেঞ্জ হোয়েন নেসেসারি। উনি যখনই দরকার হয়েছে তখন চেঞ্জ হয়েছেন। এটার মানে হচ্ছে যে অনেক সময় আপনাকে ডিসএগ্রি যেমন করতে হবে, অনেক সময় এগ্রি করতে হবে, ইভেন আপনি না চাইলেও। আমি অলওয়েজ একটা উদাহরণ দিই, যেটা হচ্ছে যে আপনার উনি যদি হুদাই উনি উনি যে সন্ধিটা করেছিলেন আপনার মক্কা বিজয়ের আগের বছর, উনি হজ করতে গিয়ে হজ করেননি, হজ করতে পারেননি, ওনাকে ফিরে আসতে হয়েছিল।
কারণ মক্কাবাসীরা শর্ত দিয়েছিল যদি পিস চাও এবং আগামী বছর তোমরা আসতে পারো। এখন সো আমাদের, প্লিজ একটু মিউট করবেন আপনার। আমরা দেখেছি তিনি তিনি কম্প্রোমাইজ করেছেন। তিনি অনেক, তিনি অনিচ্ছা সত্ত্বেও তিনি কম্প্রোমাইজ করেছেন। এটা কম্প্রোমাইজ করার কারণে তিনি মক্কা বিজয় করতে পেরেছিলেন এবং মোর পিপলকে উনি আরো ইসলাম ধর্মে দীক্ষিত করতে পেরেছিলেন। আবারও বলছি, এটা ধর্ম প্রচার নয়। এটার কথা হচ্ছে যে আমরা লার্ন করলাম যে তিনি কিভাবে রেজাল্টটা বড় করেছেন, প্রডিউস মোর বিকজ অফ হিজ কম্প্যাশনেটনেস, হিজ হিজ বিং লাইক কনসিডারেট। নেক্সট হচ্ছে যে তিনি চেঞ্জ করেছেন যখন নেসেসারি। সো দ্য গুড লিডার ক্যারিজ ওয়াটার ফর হিজ পিপল। এই কথাটার অর্থটা হচ্ছে যে লিডাররা তাদের ছোট কাজগুলোও করতে পারে, সবকিছু করতে পারে। নেক্সট হচ্ছে যে শো দ্য ওয়ে, লিডার্স ডেভেলপ দেয়ার লিডার্স, লিডারশিপ ডেভেলপমেন্ট। আমরা দেখেছি যে যে কোনো লিডারের বেলায়, ইনক্লুডিং প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কন্টিনিউয়াসলি হি ডেভেলপ লিডার্স। তিনি তার কাজের পাশাপাশি তিনি ফিউচার লিডার তৈরি করেছেন এবং এই কারণে আমরা দেখেছি যে আমরা জীবনী পড়ে দেখি যে ওনার মৃত্যুর পরেও আর লিডারশিপের কোনো ঘাটতি ছিল না। দেয়ার আর নট ওয়ান, মোর অ্যান্ড মোর লিডার্স ওয়ার রেডি। আমরা দেখেছি যে মহাত্মা গান্ধী যখন হয়নি, হি ওয়াজ রিভোল্টিং এগেনস্ট ইউকে, আই মিন ইংল্যান্ড। উনি যখন ইংল্যান্ডের বিরুদ্ধে বিপ্লব চালাচ্ছিলেন তখন জওহরলাল নেহেরুকে উনি রেডি করেছেন। আপনি সেম কথাটা আমাদের গৌতম বুদ্ধা, আমাদের লর্ড কৃষ্ণ, সবার সবার ক্ষেত্রে পাবেন। দে অলওয়েজ প্রিপেয়ার দেয়ার ডিসিপলস, অর্থাৎ তাদের তাদের অনুসারী অনুরাগী, অর্থাৎ তার মানে হচ্ছে যে তাদের লিডার তৈরি করেছেন। সো লিডার তৈরি করাটা একটা মোস্ট ইম্পর্টেন্ট ওয়ে। ওকে, সো রালফ নাডার বলছেন দ্য ফাংশন অফ লিডারশিপ ইজ টু প্রডিউস মোর লিডার্স, নট মোর ফলোয়ার্স। ওকে, you will have followers. If you are good leaders, you will have followers, but your job as a good leader is to produce more leader. Next হচ্ছে যে জন ম্যাক্সওয়েল বলছেন the single biggest way to impact an organization is to focus on leadership development. যদি আপনি লিডার্স কোম্পানিকে অনেক বেশি পরিমাণ সিগনিফিক্যান্ট করে তুলতে চান, ইম্প্যাক্টফুল করে তুলতে চান, সেটা মোর ওয়েটা হচ্ছে যে আপনি লিডারশিপ তৈরি করা। Okay, because there are potentials in the organization. There is no limit to the potential of an organization that recruits good people, raises them up as leaders and continually develop them. Okay, so এখানে আমরা আজকে শেষ করছি। But what is the biggest lesson we got is that আমাদের লিডার, আমাদের নিজের প্রস্তুত করতে হবে, রেজাল্ট তৈরি করতে হবে এবং অন্যদের শিখতে হবে। বাট দ্য রিজন হোয়াই আই অ্যাম ডুইং ইট অ্যাগেন, বিকজ উই আর অ্যাট এ ভেরি ক্রাইসিস মোমেন্ট। বিকজ একটা ক্রাইসিস কোভিড যাওয়ার পর পরেই আমাদের এই বছর আর একটা ক্রাইসিস আসলো। সেটা হচ্ছে যে আমাদের রাষ্ট্রের পট পরিবর্তন হয়েছে এবং সেটা নিয়ে আমরা অনেক ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছি, এখন অনেক কিছুর মধ্যে দিয়ে যাচ্ছি। বাট এট দ্য সেম টাইম ইট অ্যাডেড অ্যানাদার ওয়ান, ইজ দ্যাট মানে বন্যা, যে ক্রাইসিস গুলো। এখন এই ক্রাইসিস গুলো, দিজ আর আনফোরসিয়েবল ক্রাইসিস, অর্থাৎ এই ক্রাইসিস গুলো হঠাৎ করে এসছে, আমার ক্যালকুলেশনের মধ্যে ছিল না। সো ইট ইম্প্যাক্টেড ইউর লাইফ, ইট ইম্প্যাক্টেড ইউর society, it impacted your country, it impacted your work organization. So the crises are there and crisis will be there. You cannot avoid crisis. So আমাদের রেডি থাকতে হবে, প্রিপেয়ার করতে হবে। তো আমাদের এই থিওরির উপরে বেস করেই কিন্তু আমরা আমাদের বিগত ক্লাসগুলো করেছি এবং সামনের ক্লাসগুলো মূলত এখন আমরা ফোকাস করছি অন দ্য লাস্ট পার্ট, আই মিন শোজ দ্য ওয়ে। এটা নিয়ে আমরা মূলত কাজ করছি। তো আমি আশা করব যে আমরা এখন থেকে নেক্সট যে যে ভিডিওগুলো দিব এবং এগুলোতে আপনারা ওভাবে ফোকাস করবেন এবং আবার রিফ্লেক্টিভ ওয়েতে থিঙ্ক করবেন এবং নিজেকে এভাবে প্রস্তুত করবেন ক্রাইসিসের জন্য। অ্যান্ড আই হোপ থিংস আর চেঞ্জিং।